আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে চ্যাপ্টার 8, তাই তো? সাইকোলিঙ্গুইস্টিক্স। চ্যাপ্টার 8 আমরা কতগুলো পড়েছি? কত দূর? স্যার আজকে দ্য অ্যাকাল্টারেশন মডেল এখান থেকে শুরু করবেন। অ্যাকালচারেশন। তো একটু যেগুলো আগে পড়ানো হয়েছে এগুলো একটু রিভিশন দিয়েছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। স্যার, হ্যাঁ, বলো। স্যার বলছিলাম যে আমাদের মনে করেন সিলেবাসে তো হচ্ছে সিনট্যাক্সের পরে সাইকোলিঙ্গুইস্টিক্স, কিন্তু স্যার মনিরুজ্জামানের বইয়ে কিন্তু সিনট্যাক্সের পরে হচ্ছে প্র্যাগমেটিক্স অ্যান্ড সিমেন্টিক্স এই দুইটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো হ্যাঁ। এটা কিন্তু আমাদের সিলেবাসে না। তো আমি হচ্ছে স্যার বোর্ডের কিছু কোশ্চেন অ্যানালাইসিস করলাম, তো হুম। দেখলাম স্যার 19 সালে 13 সালে এখানে কিন্তু সিমেন্টিক্স আর প্র্যাগমেটিক্স থেকে কোশ্চেন তো আসছে স্যার। হ্যাঁ, তাহলে ওগুলো তো আমাদের আছে, ওগুলো নাই? কিন্তু স্যার এই মোনালিসার বইয়ে তো ওই চ্যাপ্টার নেই স্যার, এখানে তো সাইকোলিঙ্গুইস্টিক্স তারপর সোশিও লিঙ্গুইস্টিক হয়ে শেষ, কিন্তু মনিরুজ্জামানে আছে। তাই মানে স্যার ওই দুটো চ্যাপ্টার তো মাঝে না, মাঝে বাদ পড়ে গেছে এজন্য। মোনালিসা খানেও তো আছে, এই যে সিমেন্টিক্স এবং প্র্যাগম্যাটিক্স তো আছে। আছে তো স্যার, 10 নম্বর চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11তেই এগুলো আছে আছে তো, স্যার। 10-11 আছে। যে তোমার মনে হয় পুরোনো বই নাকি, আমি বুঝলাম না। ওগুলো তো আছে তো। স্যার আমি তো খুঁজে পেলাম না, দেখছি স্যার দাঁড়ান। ওগুলো তো আছে। সাইকোলিঙ্গুইস্টিক্স, তারপর হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স, তারপর হচ্ছে সিমেন্টিক্স, তারপর হচ্ছে প্র্যাগম্যাটিক্স। হ্যাঁ, এগুলো তো আছে তো। মানে স্যার আমি যখন ওই মনিরুজ্জামানের বইটা বের করলাম তো তখন দেখছি সিনট্যাক্সের পরে ওরা হচ্ছে প্র্যাগমেটিক্স আর সিমেন্টিক্স অ্যাড করেছে আগেই, তো আমি ভাবতেছি যে ওইটা তাহলে ওইটা পড়া উচিত নাকি তাই। ওই বই এদিক ওদিক কত রকমের বই আছে। হ্যাঁ, তো টেনশন করার কিছু নাই, সবই পড়া হবে এখন। পড়ে ফেলতে হবে দ্রুত, এই হচ্ছে ব্যাপার। ওকে। আর তোমাদের তো সিলেবাস অনুসারে চ্যাপ্টার দেওয়া আছে তো ওইভাবে, তাই না? দেখো, সাইকোলিঙ্গুইস্টিক্সের মধ্যে এগুলো, আর সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। এছাড়া দেখো এখানে তোমাদের সিলেবাসে কি সিম্যান্টিক্স বা প্র্যাগম্যাটিক্স এগুলো কি আলাদা করে কোনো চ্যাপ্টার আছে? দেখো, সিলেবাসে কিন্তু নাই। হুম। সিলেবাসে তোমাদের 6টা হ্যাঁ মাত্র স্যার। চ্যাপ্টার করা আছে, কিন্তু ওইগুলোকে ভেঙে চুরে আরও চ্যাপ্টার এখানে করা হয়েছে, যেগুলো পরীক্ষা থেকে কোশ্চেন আসছেও। অতএব সিলেবাসের সাথে মিলিয়ে এখানে আসলে ওইভাবে করা হয়নি। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো সমস্যা নেই। আবার দেখো বইগুলো সাল অনুসারে কত পার্থক্য, হ্যাঁ? সাল যাচ্ছে তো বইয়ের হ্যাঁ স্যার, পরিণত হয়ে যাচ্ছে। পড়া এই বই আসলে যে বিহেভিয়ারিস্ট থিওরির একটা আছে না, ওই হ্যাঁ, থিওরিটা আর আমাদের বইয়ে যেটা আছে ওটা থেকে একটু মানে পার্থক্য আছে। আপনি যেদিন পড়াইলেন তো তারপরে আমি আমাদের বই থেকে পড়লাম তো দেখছি একটু চেঞ্জ আছে। হ্যাঁ, ওই যে মানে কিছু অ্যাড করা কনসেপ্ট আছে। একটা আছে কিন্তু একটু আলাদা আছে। হ্যাঁ, ওই তো বাড়াই, প্রতিনিয়ত অ্যাড করে অ্যাড করে, এই অ্যাড করতে থাকে। এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তো যাই হোক, আমরা পড়ি। আমরা কতদূর পড়েছিলাম? এখন এইখান থেকে তো পড়েছিলাম। এটা কি ছিল? তোমাদের হচ্ছে অ্যাকালচারেশন মডেল থেকে শুরু করব আমরা, তাই না, নাকি? জি স্যার, এখান থেকে শুরু। অ্যাকালচারেশন মডেল থেকে আমরা শুরু করব। আচ্ছা, 180 পেজ, আমি একটু দেখে নিই মিলিয়ে টিলিয়ে। 180। এখানে তো দেখতেছি এই বইয়ের সাথে একটু ভিন্ন। আহ, আচ্ছা, আমাকে একটু সময় দাও, হ্যাঁ? 5 মিনিট সময় তো আমি এই ছবিটা ওকে তুলে স্যার। নিই, তা না হলে দেখা যাচ্ছে যে একটু সমস্যা। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ নাকি? হুম। জি স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। এখান থেকে আমরা ইয়া করলাম। বিহেভিয়ারিস্ট থিওরি, এটা কি আমরা পড়েছিলাম? এখান থেকে শুরু করব। না স্যার, পড়িনি। যেহেতু এখানে একটু উল্টাপাল্টা আছে, দেখি। অ্যাকালচারেশন মডেলের আগেই এগুলো আছে, তো আমরা একটু দেখে নিই, হ্যাঁ? আচ্ছা,
বিহেভিয়ারিস্ট থিওরি, হ্যাঁ, বিহেভিয়ারিস্ট থিওরিটা আবার কি জিনিস দেখি আমরা একটু। তা এর আগে তো আমরা কয়টা স্টেজ পেয়েছি বলো তো, লার্নিংয়ের কয়টা স্টেজ পেয়েছিলাম? স্যার হুম, 4টা স্টেজ। চারটা। সব কিছু মিলে আমরা 4টা স্টেজ পেয়েছিলাম, তাই তো? প্রথমে কি ছিল? ব্যাবলিং। স্যার ব্যাবলি ব্যাবলিং, তারপরে ব্যাবলিং, তারপরে কি ছিল? ওয়ান ওয়ার্ড তারপরে One word. ওয়ান ওয়ার্ড, তারপরে One word, স্যার ওয়ান ওয়ার্ড তারপর 2 ওয়ার্ড, তো ওয়ার্ড, Two তারপরে word. হচ্ছে মাল্টি ওয়ার্ড, তাই তো? তারপর মাল্টি ওয়ার্ড। আচ্ছা, তারপরে আমরা এই যে বিহেভিয়ারিস্ট থিওরি, এটা কি পড়েছিলাম না মনে হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি? ম্যাথে পড়াইছেন, এই টপিক জি, আমাদের স্যার। পড়া হয়ে তাই তো বলছি যে পড়া তো, হ্যাঁ হয়েছে, বিহেভিয়ারিস্ট থিওরিটা হয়েছে। অ্যাকালচারেশন হ্যাঁ মডেল, এটা হয়েছে। হ্যাঁ অ্যাকালচারেশন মডেল থেকে এখান আমরা থেকে পড়বো। হুম, এখানে একটু উপস্থাপনাটা একটু ভিন্ন এই আর কি, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। বইগুলোতে অনেক ঝামেলা, এক সময় এক এক রকম। আসলে আমরা অ্যাকালচারেশন থেকে শুরু করি, বাকিগুলো এখান থেকে আমরা পরে দেখতেছি। আর এই যে এই ক্রিটিসিজমটুকু ওখানে আছে আর কি। অ্যাকালচারেশন মানেটা কি বলো? অ্যাকালচারেশন মডেল দিয়ে আসলে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকালচারেশন? দেখো, অ্যাসিমিলেশন টু আ ডিফারেন্ট কালচার, টিপিক্যালি দ্য ডমিনেন্ট ওয়ান। মানে আমরা বাংলা সাহিত্য ইতিহাস কখনো পড়েছি? বাংলা সাহিত্যের ইতিহাস বলো তো? আমরা তো ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়েছি, তাই না? জি স্যার। আমরা হ্যাঁ স্যার। ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে কি পেয়েছিলাম? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি আগে থেকে এরকমটা ছিল বলো? না স্যার। নাকি ওটা মোটামুটি বিভিন্ন ভাষার সংমিশ্রণ ছিল এবং বিভিন্ন কালচারের সংমিশ্রণ ছিল? কেমন? বিভিন্ন ভাষার সংমিশ্রণ, তাই না? বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচারের একটা সংমিশ্রণে তারপরে আমরা বর্তমানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা আমরা পেয়েছি। হ্যাঁ, তো এখানে বলছে অ্যাসিমিলেশন মানে কি? মিশে যাওয়া, মিলিয়ে নেওয়া। হ্যাঁ, যেমন আমরা জানি বাংলাকে বলা হয় একটা সংকর জাতি, বাঙালি, এবং ভাষাটাও ওই রকম, কারণ এখানে বিভিন্ন ভাষার সংমিশ্রণ ঘটেছে, তাই না? হিন্দি, উর্দু, সংস্কৃত, তারপর হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়দের বিভিন্ন কালচার এসে সেখানে মিশে একটা নতুন ভাষার সমন্বয় ঘটেছে। তো এখানেও ঠিক ওইরকম বিভিন্ন ধরনের মতবাদ বিষয়গুলোকে এক হয়ে যাবে। তারপরে দেখো, অ্যাকালচারেশন ইন ইটস ওয়াইডার সেন্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ লার্নিং প্রসেস ইন হুইচ ইন্ডিভিজুয়ালস অ্যাডাপ্ট, দেখো, অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড বিহেভিয়ার্স ফ্রম অ্যানাদার কালচার। তাহলে অন্যান্য কালচার থেকে আমরা ওদের অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড বিহেভিয়ার্স গ্রহণ করি। এখন কি আমাদের ভিতরে বাঙালিয়া কালচার খুব একটা আছে, না অন্য ইউরোপিয়ান কালচারটাকে আমরা বেশি অনুসরণ করছি বলো তো? ইউরোপিয়ান ওয়েস্টার্ন হ্যাঁ, কালচারটা একটু বেশি। তাহলে ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কালচারকে আমরা অনুসরণ করছি, তাদের অ্যাটিটিউড, তাদের ভ্যালু, তাদের বিহেভিয়ার আমরা কিন্তু গ্রহণ করছি। তো এটাকে হচ্ছে কি ওয়াইডার সেন্সে আমরা বলতে পারি এটা হলো একটা লার্নিং প্রসেস, যেখানে একজন ইন্ডিভিজুয়াল অন্যান্য কালচার থেকে পাওয়া তাদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এগুলোকে অ্যাডপ্ট করে নেয়। However, the acculturation model developed by Schumann, দেখো, ইজ বেসড অন হাউ সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এক্ষেত্রে আসলে ইয়াটা কি, ফ্যাক্টরসগুলো কী কী, সোশ্যাল বা সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কী কী, যারা কী করছে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে আমাদেরকে সাহায্য করছে। তাহলে অ্যাকালচারেশন মডেল কিভাবে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করবে সেই বিষয়টা নিয়ে এখানে মেনলি আলোচনা করা হয়েছে। কারণ কি, আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবো, একটা ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু কালচারের যোগসূত্র অনেক বেশি। হ্যাঁ, যোগসূত্র অনেক বেশি। যখনই আমরা কোনো ভাষা শিখছি, সেই কালচার সম্পর্কে যদি আমরা কিছুটা বোধগম্যতা না আনতে পারি, তাহলে ভাষা খুব একটা কাজ করে না। তাই বলছে, অ্যাজ অ্যাকালচারেশন ইজ দ্য সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস হুইচ আর বিলিভ টু বি ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ, দেখো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই তো? দেখো এখানে কি বলছে, এই যে বলছে কি প্রসেস অফ এসএলএ মানে কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাই না?
মনে আছে এটা ফুল মিনিং? জি স্যার হ্যাঁ, জি স্যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন কি অ্যাকুইজিশন ইন ন্যাচারাল কনটেক্সট। তার মানে অ্যাকালচারেশনের মধ্যে এটা বলছে সুম্যান ক্লেইমস দ্যাট অ্যাকালচারেশন আর ইন্টিগ্রেশন উইথ টার্গেট ল্যাঙ্গুয়েজ, দেখো টিএল মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ব্রিংস দ্য লার্নার্স ইন্টু কন্ট্যাক্ট উইথ টার্গেট ল্যাঙ্গুয়েজ স্পিকার্স অ্যান্ড thereby the ultimate verbal interaction with those speakers facilitate the process of language acquisition। মানে তো এই যে আমরা বলি না অনেক সময় যে বিবিসি শুনবা, সিএনএন শুনবা, সিনেমা নাটক দেখবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এগুলো কি করে? এগুলো মেনলি আমাদেরকে মানে ওই লার্নার্সদেরকে কি করে, ফ্যাসিলিটেট করে ওই ল্যাঙ্গুয়েজ প্রসেসটাকে মানে লার্নিংয়ের থেকে অ্যাকুয়ার করতে। কারণ অ্যাকুইজিশনটা হচ্ছে অনেকটা আনকনশাস প্রসেস, যেটা আমরা কোনো কিছু সুচিন্তিতভাবে চিন্তাভাবনা না করেই শিখে যাই। হ্যাঁ, তাহলে অ্যাকালচারেশনের সংজ্ঞাটা কি? জাস্ট সংজ্ঞাটা কি? যে অ্যাকালচারেশন হলো একটা লার্নিং প্রসেস যেখানে কি করা হয়, অন্য কালচার থেকে আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে অ্যাডপ্ট করে নিই এইটা। এবং অ্যাকালচারেশন মডেল আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে একটা বড় ধরনের ভূমিকা পালন করে একটা সোশ্যাল বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে। এটা হলো বিষয়, এটা একটু খেয়াল রেখো। তার বলছে এই যে ফ্যাক্টরস ক্যান রিডিউস সোশ্যাল ডিস্টেন্স, যে ফ্যাক্টরগুলো আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা কমিয়ে দিবে, আর কমিয়ে দিলে পারেই আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখাটা আরও বেশি দ্রুত হবে, এটা বলছে। যেমন এখন মোটামুটি কোন জিনিসটা আমাদের সোশ্যাল ডিস্টেন্সকে কমিয়ে দিয়েছে? কোন জিনিসটা বলো তো? বলো কোন জিনিসটা? ইন্টারনেট হ্যাঁ, ইন্টারনেট, তাই তো। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আমাদের কী করেছে, ডিস্টেন্সটা কমিয়ে দিয়েছে। এতে কি হয়েছে, আমাদের একটু ইন্টারাকশন ভালো হচ্ছে, আমরা অনেকের সাথে মিশতে, তাদের কালচার দেখতে, তাদের বিহেভিয়ার দেখতেছি, তাদের চালচলন দেখতেছি, এবং এই দেখাশোনার মাধ্যম দিয়েই কিন্তু আমরা কি করছি, তাদেরকে অ্যাডপ্ট করে নেওয়ার চেষ্টা করছি। তারা কি আমাদেরকে অ্যাডপ্ট করতেছে না আমরা তাদেরকে অ্যাডপ্ট করতেছি? কোনটা? আমরা অ্যাডপ্ট করতেছি। হ্যাঁ, আমরা তাদেরটা, আমাদেরটা তারা গ্রহণ করতেছে না, আমরা ওদেরটা গ্রহণ করতেছি। তাহলে এখানে তারা শক্তিশালী আর আমরা দুর্বল। হ্যাঁ, আমরা ওদের সাথে ইন্টিগ্রেট করে নিচ্ছি। তাই বলছে যে দেখো, অ্যাকর্ডিং টু সুম্যান সোশ্যাল ডিস্টেন্স ক্যান অলসো ইনফ্লুয়েন্স দ্য প্রসেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে সাহায্য করে যে বিষয়। আর সোশ্যাল ডিস্টেন্সিং আমরা কীভাবে করতে হবে? সোশ্যাল ডিস্টেন্স রেফার্স টু আর লার্নার্স অ্যাজ এ মেম্বার অফ আ সোশ্যাল গ্রুপ ইন কন্ট্যাক্ট উইথ অ্যানাদার সোশ্যাল গ্রুপ হুজ মেম্বার স্পিক আর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম আমরা ইউরোপিয়ান। হি এনলিস্ট দ্য সোশ্যাল ফ্যাক্টর যেগুলো আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা কমায় দেয়। প্রথম হচ্ছে কি, সোশ্যাল ডমিনেন্স। এগুলো এই জায়গাটা একটু খেয়াল করবো পয়েন্টগুলো, যে কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং আমাদেরকে আমাদের এই অ্যাকালচারেশন মডেলে সাহায্য করেন। কারণ অ্যাকালচারেশন মডেল মানে হচ্ছে অন্য কালচারের বিষয়গুলো আমরা গ্রহণ করে নিব। তাহলে গ্রহণটা আমরা করবো কখন? যখন তাদের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা ভালো হবে, তাই তো। এবং সেই অ্যাটাচমেন্টে সোশ্যাল ডিস্টেন্সিংটা যত কমে যাবে তত ভালো হবে। তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং কমে যায় এমন ফ্যাক্টরগুলো কী কী? প্রথমটা হচ্ছে কি, সোশ্যাল ডমিনেন্স। মানে কি, মনে করো দুটা সোশ্যালের ব্যাপার আসছে, সোসাইটির ব্যাপার আসছে, তার মানে এর ভিতরে কোনটা ডমিনেন্ট আর কোনটা সাবঅর্ডিনেট সেটা খেয়াল করতে হবে, তাই না? বলছে ইফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ ইজ পলিটিক্যালি, কালচারালি অ্যান্ড টেকনিক্যালি অর ইকোনমিক্যালি ডমিনেন্ট টু অর সাবঅর্ডিনেট টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, social contact between the two groups will tend not to be sufficient for optimal target language acquisition। তার মানে যদি এমনটা হয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই জায়গায় একটু খুব ধীরে পড়তে হবে, বিষয়টা একটু ক্যাচ করে নিতে হবে, যে যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ মানে কারা? ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা, আমরা তাই তো, আমরা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ। বলছে যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ ইজ পলিটিক্যালি, কালচারালি, টেকনিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ডমিনেন্ট, তাহলে হচ্ছে এরা কি অর্থনৈতিকভাবে কি ডমিনেন্ট? মানে কি, আইদার ডমিনেন্ট মানে কি শক্তিশালী, নাকি অথরিটেটিভ মানে আমরা হচ্ছে শক্তিশালী, আমরা এখন ইংরেজি ভাষা শিখতে যাচ্ছি, অথবা অর সাবঅর্ডিনেট টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ। টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ মানে কি, যাদের ভাষা আমরা শিখতে চাচ্ছি, তাই তো। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং গ্রুপ হচ্ছে আমরা বাঙালিরা, আর টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপটা হচ্ছে ওই ইউরোপিয়ানরা, তাই তো। এখন যেটাই হই না কেন, আমরা তাদের থেকে শক্তিশালী হই বা আমরা তাদের কাছে সাবঅর্ডিনেট হই না কেন, সোশ্যাল কন্ট্যাক্ট বিটুইন দ্য টু গ্রুপস উইল টেন্ড নট টু বি সাফিসিয়েন্ট ফর অপটিমাল টার্গেট ল্যাঙ্গুয়েজ। তার মানে যদি
সমতা না বিধান করে, হয় আমরা তাদের চেয়ে শক্তিশালী আর না হয় তাদের থেকে আমরা খুবই নিম্নমানের, সাবঅর্ডিনেট। এই দুটার যদি কোনো একটাই হয় না কেন, যে কোনো একটা হোক না কেন, আমাদের সোশ্যাল কন্ট্যাক্টটা, তাই তো, সাফিসিয়েন্ট হবে না। যে পরিমাণ থাকলে পারে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা আমাদের জন্য অপটিমাল হতো। অপটিমাল মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অপটিমাল? পর্যাপ্ত, প্রয়োজনীয়, কোনটা হবে? দেখো, হ্যাঁ মানে হচ্ছে প্রয়োজনীয়, যেটা হচ্ছে ফেভারেবল, তাই তো, আমাদের পক্ষে এনে দিবে, তাই তো, যেটুকু মানে যেটুকু হচ্ছে এনাফ। তাহলে তাহলে কি তাহলে কি কি হতে হবে? বলছে অন দ্য আদার হ্যান্ড ইফ দে আর নিয়ারলি ইকুয়াল, বলছে কিন্তু যদি তারা ইকুয়াল হয় ইন স্ট্যাটাস, দেয়ার উইল বি মোর কন্ট্যাক্ট বিটুইন দ্য টু গ্রুপস, তাদের ভিতরে কন্ট্যাক্টটা হবে। দাস দেয়ার কন্ট্যাক্ট উইল উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি উইল হ্যান্স দ্য অ্যাকুইজিশন অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তার মানে কি দাঁড়ালো? সোশ্যাল ডমিনেন্স। তাহলে সোশ্যাল ডমিনেন্স বেশি না কম না সমান হলে পারে আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা সহজ হবে। কোনটা? সমান হবে। হ্যাঁ সমান, দ্যাট ইকুয়াল ইন স্ট্যাটাস। তাই বলছে একদম বেশি হলেও হবে না, বেশি কম হলেও হবে না, বরং ইকুয়াল স্ট্যাটাসে থাকলে, মনে করো বাংলা এবং ইংরেজির স্ট্যাটাসটা ইকুয়াল। তা আমি বাংলা জানি ও ইংরেজি জানে, এখন যদি আমি বাংলা শিখতে চাই বা তারা যদি ইংরেজি শিখতে চায় তাহলে সহজ হয় আর কি, কারণ ইন্টারাকশনটা বেশি হয়। কিন্তু ওই মালিক আর কর্মচারীর সম্পর্ক হলে সেখানে কঠিন হয়ে যায়। এটা গেল সোশ্যাল ডমিনেন্সের ক্ষেত্রে। এবার বলছে অ্যাজিমিলেশন, প্রিজার্ভেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, এগুলো আবার কী জিনিস? প্রথমে বলি অ্যাজিমিলেশনটা কি? হোয়াট ইজ অ্যাজিমিলেশন বলো তো? জানাস অ্যাজিমিলেশন মানে কি? না স্যার। সহজে মিলিয়ে নেওয়া, মানে মিক্সড হতে পারা, সহজে জড়িয়ে যাওয়া, সহজে দুটার মধ্যে একটা মানে কি বলবো, অ্যাবজর্ব করা বলি না, যে অ্যাবজর্ব ডাইজেশন এটা বলতেছে। হ্যাঁ, যে আমরা মনে করো আমরা যে খাবারটা খাই, সেই খাবার যদি হজম না হয় তাহলে আমাদের শরীরে কাজে লাগবে বলো? ঠিক একইভাবে আমি যদি একটা ভাষা শিখতে চাই, সেই ভাষাটার মানে কি বলো, আমার সাথে ব্যবহারযোগ্য যদি না হয়, আমি যদি ওটাকে ব্যবহারযোগ্য না করতে পারি, তাই তো, সে ভাষাটা আমি বুঝতেও পারতেছি না, একই সাথে আমি ব্যবহারও করতে পারছি, তাহলে কি হবে? হবে না। তারপরে অ্যাজিমিলেশন মানে হচ্ছে, দেখো এখানে দ্য প্রসেস অফ টেকিং ইন অর ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন অর আইডিয়াস, এটা হচ্ছে অ্যাজিমিলেশন। আর প্রিজার্ভেশন মানে কি? সংরক্ষণ। অ্যাডাপ্টেশন মানে কি? গ্রহণ করে নেওয়া, ওর সাথে মিলিয়ে নেওয়া। তাই বলছে দেখো এখানে তিনটা বিষয় বলা হয়েছে। দ্য বেস্ট কন্ডিশন ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ অবটেন্ড হোয়েন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ ওয়ান্ট টু অ্যাজিমিলেট ইনটু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ। আচ্ছা, টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ, এই দুটা কি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, মনে করো আমি ইংরেজি শিখতে চাচ্ছি, তাহলে কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ আর কোনটা টার্গেট গ্রুপ? টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ। স্যার আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ, আর আপনি যেটা শিখতে যাচ্ছেন ওটা টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ঠিক আছে তো? তাই বলতেছে যে বেস্ট কন্ডিশন ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য সবচেয়ে বেস্ট অবস্থানটা হচ্ছে অ্যাজিমিলেট করতে পারা। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ যদি টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাথে অ্যাজিমিলেট করতে পারে। এবার হচ্ছে দ্য সেকেন্ড বেস্ট কন্ডিশন অকার্স হোয়েন দ্য, তাহলে সেকেন্ড বেস্ট, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা কি, যে হোয়েন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ ওয়ান্টস টু অ্যাডাপ্ট দ্য কালচার অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ ফর ইন্টার গ্রুপ ইন্টারাকশন উইদাউট অ্যাজিমিলেটিং টু ইট। তারপরে ইন্টারাকশন করতে পারবে কিন্তু অ্যাজিমিলেট করবে না। তাহলে অ্যাজিমিলেট না করেই যদি মানে অন্তত ইন্টার গ্রুপ ইন্টারাকশন থাকলেও সেখানেও মোটামুটি ভাষা শেখা যায়। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা? অ্যাসিমিলেট করতে, একদম মিলিয়ে ফেলা, মিলে যাওয়া। However, the least favorable condition for second language acquisition occurs if the second language group wishes to remain separated linguistically and culturally from the target language group. তার মানে এটা হবে লিস্ট ফেভারেবল, মানে কাজে দিবে না যদি আমরা আলাদা থাকতে চাই। তার মানে তুমি বুঝতে পারতেছি যে এখানে সবচেয়ে জরুরি হচ্ছে ভাষা শেখার ক্ষেত্রে জরুরি হচ্ছে কি, কালচারের সাথে মিশে যাওয়া, সেটাকে গ্রহণ করতে পারা। যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের ভাষা শেখাটা জরুরিভাবে ইজি হবে না। তাহলে এটা গেল, প্রথমটা গেল হচ্ছে সোশ্যাল ডোমিনেশন বা ডোমিনেন্স, আর এটা হচ্ছে অ্যাজিমিলেশন, প্রিজার্ভেশন এবং অ্যাডাপ্টেশন, ঠিক আছে তো? এখানে যদিও থার্ডে অ্যাডাপ্টেশন আলোচনা করা হয়নি। এরপর হচ্ছে এনক্লোজার মানে কি? অ্যাটাচমেন্টগুলো কিসের মাধ্যমে হয়? বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ব্যাপারগুলোর মাধ্যমে। তারপরে দেখো, দ্য মোর দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ শেয়ার সোশ্যাল ইনস্টিটিউশন অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ লাইক স্কুলস, চার্চেস, ওয়ার্ক প্লেসেস, ক্লাবস অ্যান্ড আদার্স,
দ্য মোর ফেভারেবল দ্য কন্ডিশনস উইল বি ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। দেখো ইংরেজি সাহিত্যের উদ্দেশ্যই ছিল কিন্তু এটা, ইংরেজি সাহিত্য পড়ার সাথে সাথে ইংলিশ মানুষের কালচারগুলোকে আমরা দেখবো এবং সেই সাথে সাথে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করবো। কিন্তু আসলে কি কাজ হচ্ছে বলো তো? আমরা গল্প টল্প সবই পড়তেছি কিন্তু ইংরেজি শিখতে পারতেছি বলো? না স্যার। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ওটার সাথে ওপেন হতে পারতেছি না। আর একটা হলো নেটিভ রাইটারদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে না পড়ে আমরা অনেকটাই কি করছি, মানে শর্টকাটে পড়তেছি, সামারি পড়তেছি না, বাংলা ট্রান্সলেশন পড়তেছি, মানে কোনো রকমভাবে আমরা ওই যে ওখান থেকে দূরত্ব বজায় রাখতেছি, হ্যাঁ, সাবঅর্ডিনেট হচ্ছি। এই জন্য আমাদের ভাষা শেখাটা খুব একটা কার্যকরী হচ্ছে না। তাহলে এনক্লোজার মানে আমাকে ওর সাথে খুবই মানে সব কার্যক্রমে, হ্যাঁ, কার্যক্রমে আমি যেন ওর সাথে রিলেটেড হতে পারি, হ্যাঁ, ওয়ার্ক প্লেস, ক্লাবস, মানে যে কোনো জায়গাতে যদি আমি যে ভাষা শিখতেছি সেইতে তাদের চালচলন কাজকর্মকে যদি আমি অ্যাডাপ্ট করে নিতে পারি, তাই তো আমি যদি যথেষ্ট পরিমাণে অ্যাটাচমেন্টে থাকি তাদের সাথে, তাহলে আমাদের ভাষা শেখাটা আরও বেশি সহজ হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, আমরা কিন্তু সোশিও লিঙ্গুইস্টিক আলোচনা করছি, সাইকো লিঙ্গুইস্টিক সোশিও বলতেছি, সাইকো, তাই না, যে আমাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা কি। এবার হচ্ছে কোয়েসিভনেস অ্যান্ড সাইজ। কোয়েসিভনেস কি মনে আছে? মানে কতটুকু আমরা কি করতে পারি। কোয়েসিভ মানে কি? জুড়ে যাওয়া নাকি, কতটুকু আঠার মতো আমরা লেগে থাকতে পারি। এবং বলছে দেখো ইট মিনস দ্যাট ইফ দ্য ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ আর স্মল অ্যান্ড লেস ইউনাইটেড, দেখো স্মল এবং লেস ইউনাইটেড যদি হয়, দ্য পসিবিলিটি অফ কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইনক্রিজেস হুইচ ইজ শিওরলি ফেভারেবল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে এক্ষেত্রে কী বলছে, কোয়েসিভনেস অ্যান্ড সাইজ, ঠিক আছে। তো যদি আমরা স্মল সাইজের হই তাহলে আমাদের কন্ট্যাক্টটার পসিবিলিটি বেড়ে যাবে, তাই বলছে দ্য পসিবিলিটি অফ কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইনক্রিজেস। পরিমাণে বেশি হলে সেটা করা যায় না, কিন্তু সাইজটা যদি ছোট হয় তাহলে মোটামুটি আমরা এই কোয়েসিভনেসটা বা অ্যাটাচমেন্টটা বা হচ্ছে পসিবল যে কন্ট্যাক্টটা এটা হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়, অতএব আমাদের ল্যাঙ্গুয়েজ শেখাটাও সহজ হয়ে যায়। আমরা কি পড়ছিলাম? এটা বুঝলাম না স্যার, ভালোভাবে বুঝলাম না স্যার, কোনটা ছোট হবে? মানে ছোট গ্রুপটা ছোট হবে, গ্রুপ যদি ছোট হয়, মনে করো এক গ্রুপে 50 জন আছে আর এক গ্রুপে 5 জন আছে, কাদের মধ্যে যোগাযোগটা সহজ হবে? মানে যারা যাদের 5 জন আছে তাদের 5 জনের ভিতরে, তাই না? হ্যাঁ, আর যদি 50 জন হয় তাহলে কি হবে? তাহলে স্যার ইন্টারেকশনটা ভালো হবে না। হ্যাঁ, এই কথা বলা হয়েছে। এতে টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাথে যে কন্ট্যাক্টটা সেটা আর কি বেড়ে যায়, এই আর কি। তারপর হচ্ছে কংগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স মানে কি? কংগ্রুয়েন্স মানে কি বলো তো? সিমিলারিটি, তাই তো? হ্যাঁ, মানে হচ্ছে কি সামঞ্জস্যতা। ইনকংগ্রুয়েন্স মানে অসামঞ্জস্যতা। দেখো এগ্রিমেন্ট আর হারমোনি আর কম্প্যাটিবিলিটি মানে সামঞ্জস্যতা, কনসিস্টেন্সি, কম্প্যাটিবিলিটি ইত্যাদি। তারপরে দেখো দ্য মোর সিমিলার দ্য কালচার অফ দ্য টু গ্রুপস। তাহলে আমরা ভাষাটা সহজে শিখতে যদি কালচার একরকম হয়, দ্য মোর লাইকলি দেয়ার উইল বি সোশ্যাল কন্ট্যাক্ট অ্যান্ড দাস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। দেখো তাহলে যে কালচারটা, যে ভাষা শিখতে যাচ্ছি তাদের কালচারের সাথে যদি আমাদের কালচারটা মিলে যায় তাহলে আমাদের ভাষা শেখাটা আরও বেশি সহজ হয়। তাহলে কংগ্রুইটি বা কংগ্রুয়েন্স বলা হয়। তারপর হচ্ছে অ্যাটিটিউড। এই টাইটেলগুলো তোমরা একটু খেয়াল করবে। তারপরে অ্যাটিটিউড কি? মানে আমি কীভাবে গ্রহণ করছি, তাই না? মানে আমি যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছি তাদের প্রতি যদি আমাদের পজিটিভ অ্যাটিটিউড থাকে তাহলে কি শেখাটা ইজি হবে না হার্ড হবে? কোনটা? ইজি হবে। তাই বলছে দ্য মোর পজিটিভ দ্য ভিউজ অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ টুয়ার্ড দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, দ্য মোর ফেভারেবল উইল বি দ্য কন্ডিশন ফর দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে তাহলে আমরা সোশ্যাল ডিস্টেন্স পেলাম। এবার হচ্ছে সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা কতটুকু। দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল ডিস্টেন্স আছে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স নেই, তারপরেও কিন্তু ভাষা শিখতে পারবো না। কেমন? দেখো দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস লাইক ল্যাঙ্গুয়েজ শক। ল্যাঙ্গুয়েজ শক মানে বুঝো? ল্যাঙ্গুয়েজ শক মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের এমন এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমাদের কাছে খুবই বাজে লাগে, বাজে মনে হবে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক, ঠিক আছে। আর কালচারের শক কি? মানে কালচার যদি ভিন্ন হয়ে থাকে। ইউরোপিয়ান কালচারের সাথে আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে বাংলাদেশের কালচার কি অনেকখানি ভিন্ন না? যেহেতু ধর্মীয় দিক থেকে ভিন্ন, খাওয়া দাওয়া, পোশাক আশাকের দিক থেকে অনেক দিক থেকে পার্থক্য। এমনকি দেখো যে অনেক সময় বাংলা ভাষাকে মুসলিম
হিন্দুইজম এবং ক্রিশ্চিয়ানিটি কাদের ভাষা বলা হয়ে থাকে এই তিনটার ভিতর? বাংলাকে কাদের সাথে মেলানো হয় বেশি? যে পাকিস্তানিরা আমাদেরকে কি কি বলেছিল আমাদের বাংলা হওয়ার কারণে? আমরা নাকি পিওর মুসলিম না, ঠিক আছে? কারণ কি আমাদের ভাষা হচ্ছে বাংলা, আর বাংলা হচ্ছে সংস্কৃত থেকে আসা। এই জন্য আমরা হিন্দুদের মতো বা হিন্দুবাদীদের বা হিন্দুইজমের মতো করে কথা বলি, আচার আচরণ করি। হ্যাঁ, এইটা তারা আমাদেরকে মনে করেছিল আমরা লো লেভেলের মুসলিম, বুঝতে পারছো? আর পাকিস্তানিটা হচ্ছে উচ্চ লেভেলের মুসলিম। এইখানে একটা পার্থক্য ছিল। কিন্তু ধর্মের ভিত্তিতেই তো পাকিস্তান সৃষ্টি হলো, তাই না? পাকিস্তান সৃষ্টি ধর্মের ভিত্তিতে, যে ভারতের সাথে আমাদের মিলছে না, তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক কোনো কিছুতেই মিলছে না, অতএব আমরা ভাগ হয়ে যাব। দ্বিজাতি তত্ত্বের ব্যাপার ছিল, তা ভাগই হলো, ঠিক আছে, ভালো কথা, পাকিস্তান হলো। সেখানে এসে প্রথমে হলো ভাষা, মানে ইয়ার দিক থেকে, ধর্মের দিক থেকে, এরপর হয়ে গেল কোন দিক থেকে? ভাষা বলতেছে না, উর্দুর সাথে, তাই তো, ইসলামের একটা সংযোগ আছে যেটা হয়তো বাংলার সাথে নেই। অতএব এইখানে একটা তারা আমাদেরকে ডোমিনেট করতে থাকলো, তারা আমাদেরকে সাবঅর্ডিনেট করতে থাকলো, ঠিক আছে? তাই এরকম বলছে ল্যাঙ্গুয়েজ শক অ্যান্ড কালচারের শক, এই দুটো ব্যাপারও কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে জরুরি। তাহলে দেখো, দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস লাইক ল্যাঙ্গুয়েজ শক, যেমন হচ্ছে লার্নার্স বিকাম কনফিউজড হয়ে ইউজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করার সময় তারা কনফিউজ হয়ে যায়। একইভাবে কালচারাল শক, লার্নার্স বিকাম পাজল টু অ্যাডাপ্ট নিউ কালচারাল প্যাটার্নস। ল্যাঙ্গুয়েজের সাথে তারা যে কালচারটা শিখতেছে সেটাও তারা মেনে নিতে পারে না। এই যে যখন আমরা ইংরেজি সাহিত্য পড়ি, এমন এমন বিষয় আছে যেগুলো আমরা সহজে মেনে নিতে পারছি না, হ্যাঁ, কিন্তু আমরা পড়তেছি। তাই বলছে সাইকোলজিক্যাল ডিস্টেন্স ইনক্লুডস 4 অ্যাফেক্টিভ ফ্যাক্টরস। অ্যাফেক্টিভ, হ্যাঁ, মানে যেগুলো আমাদের অ্যাফেক্ট করে। ইন শুম্যানস অ্যাকালচারেশন মডেল দে আর ল্যাঙ্গুয়েজ শক, কালচারাল শক, ইগো, দেখো, পারমিয়েবিলিটি অ্যান্ড মোটিভেশন। তাহলে ল্যাঙ্গুয়েজ শক তো আমরা বুঝলাম। দেখো, ইট রেফার্স টু দ্য সিচুয়েশন অ্যান্ড সোশ্যাল সেটিং হোয়ার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ লার্নার বিকাম ফুলিশ অ্যান্ড দে আর লাফড অ্যাট বিকজ দে আর নট গুড অ্যাট দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। It may be that they have poor or non-native, like non-native like pronunciation and poor grammatical knowledge, or not competent in that language. If the host treat them like fool or social backward, the learners feel shocked and it hampers language acquisition. তার মানে যারা লার্নার্স তারা টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের এমন এমন আচরণ কিছু দেখে যেগুলো তারা অটোমেটিক শকড হয়, মানে হঠাৎ করে ধাক্কা খায়, তারা সহজ হতে পারে না। এইটা তাদের প্রোনাউন্সিয়েশনে, গ্রামাটিক্যাল বিষয়ে কম্পিটেন্ট না, তারা ল্যাঙ্গুয়েজগত ব্যাপারগুলোতে ইউজে, এই জায়গাগুলোতে একটা বাধা সৃষ্টি করে। অন্যদিকে কালচারাল শক, বুঝে দেখো, ইট মিনস ইফ দ্য কালচারাল ডিস্টেন্স বিটুইন দ্য হোস্ট অ্যান্ড গেস্ট লার্নার্স ইজ ওয়াইড, দেন লার্নিং গেটস লোয়ার। অ্যাকোমোডেটিং আ নিউ কালচার হেল্পস লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে যত তাদের তুমি একটা নতুন কালচারের সাথে অ্যাকোমোডেট করতে পারবা, তত বেশি দ্রুত তুমি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। কিন্তু যদি তুমি অ্যাকোমোডেট করতে না পারো, ডিস্টেন্স যদি বেশি হয়, তাহলে সেখানে শেখাটা স্লো হয়ে যায়। যেমন আমাদের বললামই তো, যে দেখবা ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওদের ভাবসাব কেমন হয় বলো তো? ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওদের ভিতরে বাঙালিয়ানা থাকে খুব একটা? না স্যার, অ্যাকসেন্টে চেঞ্জ হয়ে যায়, অ্যাটিটিউডও চেঞ্জ হয়ে যায়, অ্যাটিটিউডও চেঞ্জ হয়ে যায়, অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যায়, তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়, তাই না? তাদের হয়তো বিশ্বাসও চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে কি কালচারাল ব্যাপারের সাথে রিলেটেড। তাই বলছে ইগো পারমিয়েবিলিটি, বলছে ইট রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ দ্য লার্নার্স টু অ্যাডপ্ট আ নিউ আইডেন্টিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিলঙ্গিং টু আ নিউ স্পিচ কমিউনিটি। ইগো মানে কি? ইগো বলতে কি? ইগো বলতে কি বুঝি আমরা বলো তো? ইগো কি বলতে পারবা? ইগো কি জিনিস? ভাব স্যার, মানে আমি আমারটাতে দৃঢ়, আমারটা ঠিক না ভুল তা না, ঠিক আছে তো? স্যার অহংকার হবে নাকি? বলো বলো। অহংকার? না না না, অহংকার বিষয়টা ইগোর সাথে যায় না, ওটা তো প্রাইড বোঝায়। হ্যাঁ, দেখো, অন্যের সাথে মিল রেখে কন্ট্রাস্ট করে নিজেরটাকে বড় বলে ভাবা এবং নিজেকে ছোট না করতে চাওয়া, এটা হচ্ছে ইগো। বলছি দেখো, দ্য সেলফ স্পেশালি অ্যাজ কন্ট্রাস্টেড উইথ অ্যানাদার সেলফ অর দ্য ওয়ার্ল্ড, মানে তুমি তোমারটাতে দৃঢ় অন্যের সাথে কম্পেয়ার করে, মানে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি এর চেয়ে মানতে পারবো না, আমি এটা গ্রহণ করবো না, তোমারটা গ্রহণ করবো না, আমারটাই ঠিক, ঠিক আছে তো? অনওয়ার্ড ম্যান। হ্যাঁ, তাই বলতেছে যে
আরও দেখো যদি আমরা একটু দেখি, ইগোর অবশ্য ভালো একটা ইয়ে আছে, মিনিং একটা বই ছিল ইগো নিয়েই। মিনিং শুধু সিনোনিমাস ওয়ার্ড দিয়ে তো বোঝা যায় না। দেখো এই যে সেলফ এস্টিম বা দেখো আ পারসন সেন্স অফ সেলফ এস্টিম অ্যান্ড সেলফ ইম্পর্টেন্স, সেলফ রেসপেক্ট মানে কি নিজেরটাকে দেখো আ কনসাস থিঙ্কিং সাবজেক্ট, হ্যাঁ মানে নিজেরটাকে, আবার বলছি কি দ্য পার্ট অফ দ্য মাইন্ড, মনের এমন একটা অংশ দ্যাট মেডিটেটস বিটুইন দ্য কনসাস অ্যান্ড আনকনসাস অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর রিয়েলিটি টেস্টিং অ্যান্ড আ সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি, মানে নিজস্বতাকে বোঝানো হয়। তার মানে আমি আমারটাকে ছোট করব না, ঠিক আছে, আমি আমারটা ছেড়ে যাব না, আমি আমার কথাতে একনিষ্ঠ থাকবো, আমি এটা করব না সেটা করবো, এটাকে ইগো বলা, ঠিক আছে। তাই বলছে এটা বলতে কি বলে দেখো, ইট রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ দ্য লার্নার্স টু অ্যাকসেপ্ট আ নিউ আইডেন্টিটি। তাহলে ইগো পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি মানে কি ওটাকে মানে একটু নরম করে নেওয়া আর কি, হ্যাঁ মানে ছাড় দেওয়া, এটাকে বোঝে দেখো পারমিয়েবল। হ্যাঁ পারমিয়েবল মানে হচ্ছে কি দেখো অ্যালাউইং, অ্যালাউ করা মানে কি মানিয়ে নেওয়া, হ্যাঁ আরও মিনিং আছে, শুধু লিকুইডই আসতেছে। যাই হোক পারমিয়েবল মানে হচ্ছে কি মানিয়ে নেওয়া, হ্যাঁ মানে একদম নিজেকে শক্তভাবে পাথরের মতো না করা, অন্যে যা বলবে তা আমার সাথে মিলিয়ে আমি ওই জিনিসটাকে মানিয়ে নিব, এরকম একটা সেন্স। তাহলে ইগো পারমিয়েবল মানে যে ইগোটাকে অন্যের সাথে মেলানো যায়। তাই বলছে দেখো ইট রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ দ্য লার্নার টু অ্যাকসেপ্ট আ নিউ আইডেন্টিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিলঙ্গিং টু আ নিউ স্পিচ কমিউনিটি। দেয়ার আর সাম পিপল হু ফাইন্ড ইট ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট দ্য নিউ কালচার, এই যে তারা ডিফিকাল্ট বোধ করে, তারা মেনে নিতে পারে না। অ্যান্ড ইট মেক্স লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্লোয়ার, এতে কী হয়ে যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা স্লো হয়ে যায়, কারণ আমি আমার জায়গা থেকে, হ্যাঁ আমি নিজেকে কি করতে পারি না, অন্যের সাথে অ্যাসোসিয়েট করতে পারি না, এই জায়গাটা। তাহলে হচ্ছে আমরা এখানে পেলাম হচ্ছে দেখো সাইকোলজিক্যাল ডিস্টেন্সিংয়ের মধ্যে আমরা কয়টা বিষয় পেলাম ফ্যাক্টর, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক, একটা হচ্ছে কালচার শক, একটা ইগো পারমিয়েবিলিটি, আর একটা হচ্ছে কি দেখো এই যে মোটিভেশন 4 নম্বর, তাই তো? হ্যাঁ তাহলে মোটিভেশনটা কি, মোটিভেশন থাকলে কি ভালো হবে না না থাকলে ভালো হবে? হ্যাঁ মানে তোমাকে আমি যদি মোটিভেট করতে না পারি তাহলে তুমি তো শিখতে পারতেছো না। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সবচেয়ে বড় বিষয়টা হলো মোটিভেশনটা, মানে আমরা তাদেরকে সেই জায়গাতে আনতেই পারি না যেটা তোমাকে শিখতে হবে, এটা তোমাকে জানতে হবে, এটাতে কথা বলতে হবে, কারণ মোটিভেট করতে পারি না, তারা এনকারেজড হয় না, আর হয় না বলে তারা এটা প্র্যাকটিস করে না, আর প্র্যাকটিস করে না মানে এটা তারা শিখতে পারে না। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দেয়ার আর 2 টাইপস অফ মোটিভেশনাল টেন্ডেন্সি। এটা হচ্ছে দেখো ইন্টিগ্রেটিভ মানে যেটা হচ্ছে সংযুক্ত করতে পারে, মিলিয়ে নিতে পারে, আর একটা ইনস্ট্রুমেন্টাল মানে কি যেটা অন্যকে মোটিভেট করা যায়। দে বোথ কন্ট্রিবিউট টু দ্য অ্যাচিভমেন্ট ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর লার্নার উইথ ইন্টিগ্রেটিভ মোটিভেশন ইজ ইন্টারেস্টেড ইন অ্যাকুয়ারিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন অর্ডার টু মিট অ্যান্ড কমিউনিকেট উইথ ভ্যালুড মেম্বার্স অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ। অন্যদিকে আ লার্নার with instrumental motivation is one who has the little interest in the members of the target language community but wants to learn the target language for more self-oriented reasons such as furthering career opportunity to earn money. আচ্ছা তাহলে আমরা এই দুটার মধ্যে কোনটার মধ্যে পড়ছি বলো তো? আমরা তো ইংরেজি শিখতেছি, এটা কার মধ্যে পড়তেছি, ইন্টিগ্রেটিভ আর ইনস্ট্রুমেন্টাল? আমরা ইংরেজি শিখতে চাই কেন মেনলি বলো? ভালো চাকরি পাওয়ার জন্য তো নাকি? জি স্যার। তাহলে এটা কি ইন্টিগ্রেটিভ না ইনস্ট্রুমেন্টাল? আমাকে এই যে ইংরেজি ভাষা শেখার জন্য উৎসাহ করতে মানে দিচ্ছে কে? আমার ভিতরের ইন্টারেস্ট, নাকি এক ধরনের পুশ আপ দিচ্ছে আমাকে আমার একটা ভালো চাকরি পেতে হবে? কোনটা? চাকরি পেতে হবে। তাহলে একটা ইনস্ট্রুমেন্টাল, মানে হচ্ছে কোনো কারণ আছে পিছনে একটা। তারপরে দেখো আ লার্নার উইথ ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন ইজ ওয়ান হু হ্যাজ লিটল ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট নাই কিন্তু আমি বাধ্য হচ্ছি করতে, বাট ওয়ান্টস টু লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর মোর সেলফ ওরিয়েন্টেড রিজনস, মানে একটা এনকারেজমেন্ট such as furthering career opportunities or earn money. Schumann believes that both motivations are important in acculturation. তো এতক্ষণ ধরে আমরা অ্যাকালচারেশন নিয়ে কথা বলছিলাম, তাহলে অ্যাকালচারেশনের মধ্যে আমরা যে কয়টা জিনিস পাচ্ছি একটু খেয়াল করো। দেখো তাহলে অ্যাকালচারেশনের প্রধান ব্যাপারটাই হলো কি, যে সোশ্যাল ডিস্ট্যান্সিংটা কিভাবে রিডিউস করা যায়, করে অন্যের কালচারকে আমরা সহজে মানিয়ে নিতে পারি।
এর ভিতরে আমরা পেলাম এবার দেখো সোশ্যাল ডোমিনেন্স, তার সোশ্যাল ডিস্টেন্সিং কমানোর মাধ্যম হচ্ছে সোশ্যাল ডোমিনেন্স, অ্যাজিমিলেশন, প্রিজার্ভেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, এনক্লোজার, কোহেসিভনেস অ্যান্ড সাইজ, কংগ্রুয়েন্স, অ্যাটিটিউড, সাইকোলজিক্যাল ডিস্টেন্স। সাইকোলজিক্যাল ডিস্টেন্সের মধ্যে আমরা আরও 4টা জিনিস পেয়েছি, কি কি? ল্যাঙ্গুয়েজ শক, কালচারাল শক, ইগো পারমিলিটি এবং মোটিভেশন। এইগুলোর মাধ্যম দিয়ে আমরা সোশ্যাল ডিস্টেন্সটা কমিয়ে ফেলতে পারি। আর সোশ্যাল ডিস্টেন্স কমলে পারে ওদের কালচারকে আমরা গ্রহণ করতে পারবো, আর কালচারকে গ্রহণ করতে পারলে আমাদের ভাষা শেখাটা সহজ হবে। এইটা হচ্ছে অ্যাকালচারেশন ওয়েটা, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। একবার একটু পয়েন্টগুলো আরেকবার একটু দেখে নাও, যে কোনোটা বুঝতে অসুবিধা হলে বলবা। এবার আমরা এখন ইভ্যালুয়েট করবো যে অ্যাকালচারেশন মডেলের পজিটিভ দিক কি আর নেগেটিভ দিক কি, এটা কতটুকু মানে যে আচ্ছা অ্যাকালচারেশন মডেল কে উদ্ভব করেছেন? হু ডেভেলপড দ্য অ্যাকালচারেশন মডেল? নাম কি? শুম্যান, তাই তো? হ্যাঁ, SCHU, শুম্যান মানে জুতার মানুষ, ঠিক আছে? এবার তাহলে ইভ্যালুয়েশনটা আমরা একটু করি, ইভ্যালুয়েট করি, দেখি মডেলটা ভালো না মন্দ, কাজ হয় কি না হয়। বলছে অ্যাকালচারেশন মডেল বাই শুম্যান হ্যাজ ব্রট অ্যাবাউট দ্য মোস্ট প্র্যাকটিক্যাল লিঙ্গুইস্টিক সিচুয়েশন অফ হুইচ দ্য ইমিগ্রেন্টস আর এক্সপোজ টু। ইমিগ্রেন্টস মানে কি বলো তো? ইমিগ্রেন্টস মানে কি? যারা স্থান পরিবর্তন করেছে বা দেশ পরিবর্তন করেছে। আচ্ছা, ইমিগ্রেন্ট, তাই তো? ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট, দেখো দুইটা শব্দের মধ্যে পার্থক্য। দেখো এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট, একটা জিনিস খেয়াল করে দেখো। দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যান এমিগ্রেন্ট অ্যান্ড অ্যান ইমিগ্রেন্ট ইজ দ্য কান্ট্রি দে অ্যাসোসিয়েটেড উইথ। ঠিক আছে তো? মনে করো, একটু খেয়াল করবা, এটা হলো আমেরিকা আর এটা হলো বাংলাদেশ। আচ্ছা, আগে বাংলাদেশ লিখে তাহলে আমেরিকা সাপেক্ষে খেয়াল করতে হবে। তাহলে মনে করো সি বেটা বাংলাদেশ থেকে আমেরিকাতে গেছে, সি হচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকাতে গেছে, ঠিক আছে? তাহলে কে কোথা থেকে গেল? সি আমেরিকাতে গেছে। এবার একটু খেয়াল করো, বলছে অ্যান ইমিগ্রেন্ট লিভস আ কান্ট্রি। তাহলে এখন দেখো তো, এই যে এমিগ্রেন্ট, এই সি কার সাপেক্ষে এমিগ্রেন্ট? আমেরিকার সাপেক্ষে না, আমেরিকার সাপেক্ষে। লিভস দ্য কান্ট্রি, সে এখন আমেরিকাতে যাবে, বাংলাদেশ থেকে সে আমেরিকাতে যাবে। তাহলে সেই হিসাবে এই সি ইমিগ্রেন্ট কার সাপেক্ষে? বাংলাদেশের সাপেক্ষে। যে দেশ ত্যাগ করতেছে সে হচ্ছে বাংলাদেশের এমিগ্রেন্ট, সে হচ্ছে কি বাংলাদেশের এমিগ্রেন্ট, ঠিক আছে? আর ইমিগ্রেশন কি? হোয়াইল অ্যান ইমিগ্রেশন সেটেল ইন আ নিউ ওয়ান। আর আমেরিকার সাপেক্ষে সি কি? ইমিগ্রেন্ট, কারণ সেখানে যে সেটেল হয়। হ্যাঁ, সেখানে সে সেটেল হয়ে গেছে, ঢুকে গেছে আর কি। তাহলে এমিগ্রেন্ট হচ্ছে ছেড়ে যাওয়া, বুঝতে পারছো? ইমিগ্রেশন সেন্টারে যাই না আমরা, তো আর ওরা কি করে? ইমিগ্রেশন সেন্টার, মানে ওটা আমাদেরকে গ্রহণ করে আর আমরা আমাদের দেশ থেকে ছেড়ে যাই। তো এরকম ব্যাপারটা এখানে কথা বলা হচ্ছে কাদের নিয়ে? ইমিগ্রেন্ট, মানে আমাদের বাংলাদেশিরা যারা ইংল্যান্ডে বা আমেরিকাতে বা কানাডাতে বসবাস করছে তাদের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে সেটা কি? দেখো যে অ্যাকালচারেশন মডেলটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেখো আর অ্যাবাউট দ্য মোস্ট প্র্যাকটিক্যাল লিঙ্গুইস্টিক সিচুয়েশন অফ হুইচ দ্য ইমিগ্রেন্টস আর এক্সপোজ টু। তাহলে যে আমাদের দেশের বাঙালিরা কানাডাতে যাবে, আমেরিকাতে যাবে, অস্ট্রেলিয়াতে যাবে, জার্মানিতে যাবে, রাশিয়াতে যাবে মনে করো, তাহলে সেখানে গিয়ে ওই দেশের ভাষাটা তো শিখতে হবে নাকি? না আমার দেশের ভাষা দিয়ে চলবে? ওই দেশের ভাষা শিখতে। তাহলে ওই দেশের ভাষা শিখতে গেলে বা ওই দেশের ভাষা চলতে গেলে তাহলে ওই দেশের কালচারের সাথে অটোমেটিক মিশে যেতে হচ্ছে। লেখে ঠিকই বলছে, হিজ মডেল পয়েন্টস আউট সাম ভ্যালিড রিজনস হুইচ মে অ্যাফেক্ট দ্য প্রসেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। However, it has received limited support from the second language acquisition research, as Faraday believes that the acculturation model focuses on the most important factors involved in
second language acquisition. However, there remains some unanswered question with the model. তার মানে কি এখানে একটু পজিটিভ এবং নেগেটিভ দুটো কথাই বলা হয়েছে যে কিছু বিষয়ে তারা unanswered এখনো আছে। বলছে another eminent linguists Ellis believe that Schumann's theory received limited empirical support as it has in indirect relation to SLA, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। তার মানে দেখো ইট হ্যাজ রিসিভড বলছে কি, তাহলে এটা কি, তাহলে ইভ্যালুয়েশনটা কি পজিটিভ না নেগেটিভ বলো তো? অ্যাকালচুয়েশন মডেল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, বলছে কি ইট হ্যাজ রিসিভড লিমিটেড সাপোর্ট, মানে কিছুটা নেগেটিভ। এখানে বলছে কি দেখো Schumann's theory received limited empirical support as it has in indirect relation to second language acquisition. He also mentions that acculturation is a group phenomenon while language acquisition is an individual phenomenon in second language association. তার মানে acculturation হচ্ছে গ্রুপ ফেনোমেনন আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে ইন্ডিভিজুয়াল ফেনোমেনন। তার মানে কি বোঝালো, যে যখন আমি শুধু ল্যাঙ্গুয়েজের কথা বলবো তখন আমি আমার মতো করে শিখছি, কিন্তু যখন আমি অ্যাকালচারেশন বা কালচারকে, অন্যের কালচারকে আমি আমার করে নিব, তখন অটোমেটিক একটা গ্রুপ চলে আসতেছে। আমি তখন সিঙ্গেলভাবে পারবো না, আমার পক্ষে সিঙ্গেল সম্ভব না যে একই সাথে ল্যাঙ্গুয়েজ এবং তার কালচারকে গ্রহণ করা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই Schumann's যে থিওরি, এই থিওরিটা অনেক সময় কাজ করে না। বলছে Schumann also states that the early stage of second language acquisition are characterized by the same process involved in the formation of Pidgin language. Pidgin বোঝায় যে কিছু কিছু নতুন নতুন তথ্য আসবে। হ্যাঁ, এটা কি আমরা পড়েছিলাম কখনো Pidgin? না স্যার, মনে তো না। প্রথম দিকে আমরা পড়েছিলাম না কিছু কিছু বিষয় নিয়ে, প্রথমে একদম পেয়েছিলাম। আচ্ছা যাও, এটা মনে হয় আমাদের সোশিও লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে মেইনলি এটা আসবে। ঠিক আছে, he maintains that if the social and or psychological distance is great, then acculturation is impeded and the learner does not progress beyond the early stages of language acquisition, that is Pidginization. হ্যাঁ, তাহলে মানে কি, যদি সোশ্যাল ডিস্টেন্সটা গ্রেট হয় তখন অ্যাকালচারেশন মাধ্যমটা বাধাপ্রাপ্ত হয়, এবং তাই তো আর্লি স্টেজে একজন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেভাবে প্রোগ্রেস করতে পারে, একজন লার্নার কিন্তু সেরকম প্রোগ্রেস করতে পারে না সোশ্যাল ডিস্টেন্স বেশি হলে। তাহলে মূল কথা হলো অ্যাকালচারেশন মাধ্যমটা হচ্ছে একটা ভাষাকে কালচার সহ শেখা, কিন্তু সে ভাষার সাথে সাথে যদি কালচারটাকে শিখতে যেতে হয় তাহলে আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা কম থাকতে হবে, মানে আমাকে কালচারের সাথে মিশে যেতে হবে। কিন্তু কালচারাল ডিস্টেন্সটা যেটা, সেটা যদি বেশি হয় তাহলে কি ভাষা শেখা যাবে? এতে কি অ্যাকালচারেশন মডেল কি কাজ দিবে? বলো তো, কাজ দিবে না। কাজ না দিয়াতে আমার লার্নিংটাও কমপ্লিট হবে না। তাই বলছে দেখো, ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট অ্যাকালচারেশন মডেল মে নট বি টেকেন অ্যাজ আ কমপ্লিট লার্নিং থিওরি। However, it has brought out some social aspects of language acquisition and thus contributed to second language acquisition and research. মানে যাই হোক অবদান রেখেছে, যদিও পুরোপুরি সাকসেসফুল হয়নি। তাহলে এইভাবে দেখো, যে কয়টা থিওরি আছে সবগুলোরই কি আছে, থিওরি সম্পর্কে প্রথমে আলোচনা করা আছে, তারপর ওটার আবার ইভ্যালুয়েট করা আছে, ইভ্যালুয়েশন করছে যেটা কতটুকু আসলে কার্যকরী। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে কি বলতো, অনেকগুলো পয়েন্ট পেয়েছি। কোনটা শিখলাম? অ্যাকালচারেশন মডেল, তাই তো, অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকুইজিশন। ক্লান্ত হয়ে গেছে নাকি? আমি তো নিজে ক্লান্ত বলছি। আচ্ছা, এরপর পেলাম দেখো ইনেটিজম বা ইনেটিস থিওরি। ইনেট কি? কত রকম থিওরি, আরে সব থিওরি কোনো না কোনো ভাবে কাজ করে, একবারে সব তো গুলে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য একটু বারবার রিডিং দিতে হবে। ঠিক আছে, একটু রিডিং দিতে হবে থিওরিগুলো, ঘুরে ফিরে সব যেহেতু কাছাকাছি প্রায়, হ্যাঁ প্রায় কাছাকাছি। ইনেট মানে হলো সহজাত। ইনেট মানে কি? সহজাত। ঠিক আছে, তো যেটা হচ্ছে জন্মের সাথে সাথে হয়। হ্যাঁ, জন্মের সাথে সাথে হয়। দেখো ইনেট মানে কি? ইনেট মিনস সামথিং দ্যাট ইজ প্রেজেন্ট ইন অর বিলংস টু অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ। তাহলে ইনেট মডেল আর অ্যাকালচারেশন মডেল কি এক জিনিস? না স্যার, ইনেট তো ইনস্টিংক্ট। ইনেটটা কাদের সাথে হবে? এটা কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সাথে না টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে হবে? ইনেটটা কার?
টার্গেট টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে সেকেন্ড তাদের ভাষায়। সেকেন্ড হ্যাঁ, টার্গেট আর অতএব ওটা ওদের সাথে যায়, তাই না? যেটা হচ্ছে মাতৃভাষা শেখার মতো যে অবস্থাটা, এবং মোটামুটি ওটাকে হ্যাবিটে পরিণত করে নিতে হবে, ব্যাপারটা এরকম। তারপরে দেখো, দ্য বিহেভিয়ারিজম ইজ বেসড অন দ্য থিওরি অফ হ্যাবিট ফর্মেশন, আমরা যেটা পড়ে আসলাম বিহেভিয়ারিজম থিওরি। ইট ইজ বিলিভ দ্যাট লার্নিং ইজ সিম্পলি দ্য চেঞ্জ অফ হ্যাবিট, আমরা তো হ্যাবিটের বিষয়টা পড়েছিলাম, তাই না? ওখানে এগুলো একটু মানে পাশাপাশি পড়বা, একই সাথে পড়বা, দেখবা যে তাহলে পার্থক্যটা দ্রুত ধরতে পারবা। মানে যদি আমরা দেরি দেরি করে পড়ি, ওটা একদিন পড়লাম, তারপর দেখা যাচ্ছে ওটা মিক্স করা কঠিন হয়ে যাবে। এই জন্য থিওরিগুলোকে একটু ভালো করে, কারণ থিওরিগুলো বেশ গুরুত্বপূর্ণ। হচ্ছে হোয়েন দ্য নিউ হ্যাবিট গেট স্টেবল, লার্নিং টেক্স প্লেস। দে কনসিডার হিউম্যান মাইন্ড অ্যাজ টেবুলা রাসা। টেবুলা রাসা মানে কি ছিল জানো? এর আগে পেয়েছিলাম, মনে আছে? তোমরা বাড়িতে মনে পড়তেছো না, এগুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো আবার রিভিশন দিবা। হ্যাঁ, আমি যে একবার পড়াই দিচ্ছি এটুকুতেই কিন্তু শেষ না। টেবুলার রাসা মানে হচ্ছে হোয়াইট পেপার, বলছিলাম না হোয়াইট পেপার, মানে একদম ফাঁকা পেজ। তো এখানে আবার বলছে, এখানে আবার বলছে ক্লিন স্লেট। স্লেট, স্লেটে কি করা হয়? লেখা হয় না? আমরা আগে ছোটবেলায় স্লেট ইউজ করতাম লেখার জন্য, ফাঁকা থাকে। ক্লিন স্লেট। তাই বলছে হিউম্যান মাইন্ড হচ্ছে ওই রকম হোয়াইট পেপারের মতো বা ক্লিন স্লেটের মতো। এখানে আমরা মোটামুটি কিছু অ্যাড করলে সে গ্রহণ করে নেবে। বলছে হাউএভার দে ফেইল্ড, কিন্তু মূল কথা হলো তারা ব্যর্থ হচ্ছে টু রিকগনাইজ দ্য ক্রিয়েটিভিটি অফ হিউম্যান মাইন্ডস। The innatism claims that human minds are very creative and they do not simply memorize or imitate sentences rather than they produce lots of new sentences. তার মানে ইনেট মানে হচ্ছে আমি একটা জিনিস শিখবো, কিন্তু আমার সহজাত বুদ্ধি দিয়ে ওটাকে আমি 100-তে রূপান্তর করতে পারি। তাই বলছি কি, যে শুধু আমরা মেমোরাইজ করি না বা আমরা শুধু ইমিটেটই করি না, বরং আমরা 10টা শিখলে পারে আমরা 100টা তৈরি করতে পারি। ঠিক আছে, এইটা কারণ কি, ফর দিস রিজন দ্য ইনেটিস্ট থিওরি ওয়াজ আ রিভোল্ট এগেইনস্ট দ্য ট্রেডিশনাল থিওরি অফ লার্নিং। যে তাহলে আমাদের কি করা উচিত, যে আমি একটা শেখাবো আর সে যেন এরকম 1000টা তৈরি করতে পারে, সেই সিস্টেমটাকে তাকে গুছিয়ে দেওয়া। তার মানে কি হ্যাবিট থিওরি, তাই না? ইনেটিজম হচ্ছে দ্য ইনেটিস্ট থিওরি ইজ মেনলি কনসার্নড উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই যে বললাম না, দেখো ইনেট থিওরি কার সাথে যায়? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? কারণ একদম হ্যাবিটের সাথে ওটার সাথে রিলেটেড, কারণ আমাদের ব্রেন পুরো ফাঁকা থাকে, অতএব মা বাপ আশেপাশে যা যা বলে আমাদের ওই ক্লিন সেটে লেখা হয়ে যায়। তারপর ইজ মেনলি কনসার্নড উইথ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইট অ্যাসার্টস দ্যাট হিউম্যান বিংস হ্যাভ অ্যাক্সেস টু দ্য নলেজ দ্যাট ইজ প্রসেস ইনহেরেন্টলি অথবা ইনেটলি। তাহলে সহজ হয় একজন হিউম্যান বিংয়ের পক্ষে কোনো একটা নলেজে অ্যাক্সেস পেতে সহজ হয় যদি সেটা ইনহেরেন্টলি হয়ে যায়। হচ্ছে one of its main pioneers is Noam Chomsky. His theory came shortly after Skinner's theory of behaviorism. দেখো এক একটা থিওরি কিন্তু এক একজন দিচ্ছে। তাহলে অ্যাকালচারেশন মডেল কে দিল জানো? শুম্যান, তাই তো? আর এই যে ইনেটিস্ট থিওরি কে দিল? এই চমস্কি ব্যাটা তো অনেক কিছু দিল আমাদের, তাই না? হ্যাঁ স্যার, অনেক কিছু দিল, হ্যাঁ অনেক কিছুই দিল। এখন কোনটা যে মনে রাখবো আমরা জানি না। বলছি পারহ্যাপস দ্য মোস্ট হ্যাঁ বলো। বললাম এতগুলা পড়া কোনটা রাখে কোনটা পড়ি, দিশা হারায় যাচ্ছে। সেটা তো বলছি আগে থেকেই, হ্যাঁ, যে খুব সিরিয়াস হতে হবে, সিরিয়াস। রাগঝাল তো এমনি করি না আমি, তোমাদের পড়া দেখে তো আমারই তো মাথা ঘোরে। বললাম না, আমার তো সবসময় মাথা ঘোরে। যে এই যে এখন বলবা যে স্যার কোনটা রেখে কোনটা বলে, আগে বলতা কি স্যার আরো কয়েকদিন সময় বাড়ায় দেন, নাকি? না স্যার পড়তেছি স্যার। হ্যাঁ, ওই যে আগে যখন স্যার আরো 2 দিন বাড়ায় দেন, আরো 3 দিন বাড়ায় দেন, আমি তো বললাম যে আমি নাই বাড়ায় দিব, কিন্তু আলটিমেটলি তোমার যে সময়টা সেটা বাড়বে কি? তোমাকে তো শেষে এসে ওই নাটি ঘাটি ঘুরতেই হবে, কিচ্ছু করার নাই। এই জন্য পড়তে হবে। হ্যাঁ, আর থার্ড ইয়ারের পড়া তো সে তো আমি সেই প্রথম দিনেই সতর্ক করেছি, প্রথম সময়তেই, যে ব্যাপক পড়তে হবে, ব্যাপক সময় দিতে হবে। তোমরা তো বোঝো না, তোমরা যা বোঝো সেটাই ভালো মনে করো। আমরা তো হ্যাঁ, ড্রাইভারের চেয়ে যদি যাত্রীরাই বোঝে যে কীভাবে গাড়ি চালাতে হবে, তাহলে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে নাকি? হ্যাঁ, এই জন্য একটু পড়তে হবে, পড়তে হবে, নাকে মুখে তুলে ফেলতে হবে পড়তে পড়তে। চোখ মুখ অন্ধকার করে ফেলতে হবে, এইটা।
তারপর দেখো দ্য পারহ্যাপস দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্রোপোনেন্ট অফ দ্য ইনেটিজম ইজ নোয়াম চমস্কি। তাহলে হচ্ছে তার কাছ থেকে মেইল এটা এসেছে, হচ্ছে ইন ইজ ফেমাস রিভিউ অফ স্কিনার্স বুক ভার্বাল বিহেভিয়ার। এইগুলো তো দরকার নেই আমার, মানে তোমরা থিওরিটা বুঝতে পেরেছো কিনা, যে ইনেটিস থিওরিটা কি? ইনেটিস থিওরিটা হলো যে মানুষের মন কি সহজ, মানে কি করে ওটাকে ইনহেরেন্টলি শিখে নেয়, ওটা সে মেমোরাইজ করে না। মেমোরাইজ তো আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করি, তাই না? সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এইটা বলছে ইনহেরেন্ট থিওরি স্টেটস দ্যাট লার্নিং ইজ ন্যাচারাল টু হিউম্যান বিংস। তাদের মতে লার্নিং হলো মানুষের কাছে ন্যাচারাল। অতএব তারা মনে করে, দেখো দে বিলিভ দ্যাট বেবিস এন্টার দ্য ওয়ার্ল্ড উইথ আ ডিভাইস টু লার্ন ল্যাঙ্গুয়েজ। ওই যে বলে একটা ডিভাইস তার থাকেই, ওটাকে কি কি বলা হচ্ছিল বলতো সংক্ষেপে? এই যে ডিভাইসটা আমাদের ব্রেনে থাকে, যেটা অন্য পশু পাখির নাই, মনে আছে? এলএডি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই যেখানে আছে নাকি ল্যাড নামক একটা ব্যাপার আমাদের আছে। যে চমস্কি hypothesizes that infants must be born with some special built-in ability to learn language, এটাই তিনি বলেছেন। আর এটাকে বলা হচ্ছে কি, বায়োলজিক্যাল অ্যাবিলিটিকে বলা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। দ্য ডিভাইস কন্টেইনস দ্য মেইন রুলস ফর অল পসিবল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস। মানে সব ভাষায় আমরা শিখতে পারবো, যেটা টাচে আসবো সেটাই আমরা শিখতে পারবো। ইন লেটার ভার্সনস, তবে লেটার ভার্সনে কি হচ্ছে, চমস্কি রিনেমস ল্যাড অ্যাজ ইউনিভার্সাল গ্রামার। এখানে তিনি আবার গ্রামারের কথা গুরুত্ব দিয়েছেন। ইট মিনস দ্যাট এভরি হিউম্যান বিংস হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাকুয়ার এনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ইউনিভার্সাল। দিস অ্যাবিলিটি হেল্পস হিউম্যান বিংস টু প্রসেস দ্য মেইন রুলস ফর অল পসিবল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস। তার মানে কি, একটা গ্রামার, তাই তো, যত রুলস আছে ল্যাঙ্গুয়েজের সব কিছু প্রসেস করার মতো অ্যাবিলিটি মানুষের আছে, বিশেষ করে এই যে ডিভাইস, সেই ডিভাইসটার মাধ্যমে। চমস্কি কল্ড দিস সেট অফ কমন রুলস ইউনিভার্সাল গ্রামার। Infants universally possesses an innate grammar template or universal grammar that allow them to select out the grammatical rules of the language they hear spoken around them. They gradually construct the grammar of their own native language. তার মানে কি, সে এই গ্রামার বলতে আসলে কি বোঝানো হচ্ছে বলতো? গ্রামার বলতে কি বোঝানো হচ্ছে, যে গ্রামার সেটটা কি বোঝে? অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ, ভার্ব তো ভার্ব, নাউন তো নাউন। আমি মনে করো বলছি, আমি এখন কন্টিনিউয়াস টেন্সে, আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, সে খাচ্ছে, এখানে কি গ্রামার আছে বলো তো? বলো কি গ্রামার আছে? এখন মনে করো বললাম যে গরুটা খাচ্ছে, তাহলে বাচ্চা বুঝে গেল যে কাজটা চলতেছে, তখন সে বলতে পারে পাখিটা উড়ছে। কারণটা কি, সে কিন্তু অটোমেটিক গ্রামারটা শিখে গেছে। কি কি গ্রামার? যেটা চলমান, তাই না? যে গরুটা খাচ্ছে মানে এখন কাজটা চলছে, তাহলে নিশ্চয়ই পাখিটা আকাশে উড়ছে, এটা ওই একই সেন্স। সে কিন্তু না বুঝেই গ্রামারটাকে কিন্তু কি করে নিল, গ্রহণ করে নিল। তাকে কি গ্রামার শিখতে হয়েছে? মানে যখন সে স্কুলে যায়, অ আ শিখে, ততক্ষণে সে অলরেডি বাংলা ব্যাকরণ শিখে গেছে না? মানে প্র্যাকটিক্যালি ইউজ করা শুরু করছে না? হ্যাঁ, বলে বাবা এসেছে বাজার থেকে, তাহলে বাজার থেকে বাবা এসেছে, তাহলে বাবা বাজার থেকে এসেছে। এবার এই কথাটা বলার পর কিছুক্ষণ পরে দেখলো যে তার দাদু এসেছে, তাহলে সে কি বলবে? দাদু আসতেছে না এসেছে? ঘরের ভিতরে ঢুকে গেছে, এসেছে। এইভাবে কিন্তু সে অটোমেটিক, যখন সে শুনছে চারপাশ থেকে, তখন সে গ্রামাটিক্যাল রুলসগুলোকে কিন্তু অটোমেটিক সিলেক্ট করতেছে যে কোনটার সাথে কি যায়। তাই কিন্তু শেখানো হচ্ছে না এটা চলমান, এটা পারফেক্ট, এটা কন্টিনিউয়াস, এটা ফিউচার, এরকম কি আমরা শিখিয়ে দিই ওদেরকে? বলো যে আমি বাইরে যাব, আমি ভাত খাবো, মানে কি সে বুঝতে পারতেছে মানে এখনো কাজটা হয়নি, সামনে হবে, এরকম সেন্সগুলোকে বোঝাতে আমি বাড়ি যাব, আমি বাজারে যাব, আমি চিপস খাবো। দেখো সে কি বলতেছে, আমি চিপস খেয়েছি, যখন সে কিনতে যাবে বলছে নাকি? তাহলে এই যে গ্রামারগুলো সে কি অটোমেটিক শিখে নিচ্ছে না ইনেট রূপে? তাহলে এই যে গ্রামার টেমপ্লেট, এটা হচ্ছে টেমপ্লেট, মানে গরু খাচ্ছে, এটা হলো তার টেমপ্লেট। ওইটাকে ব্যবহার করে এখন বলবে হ্যাঁ গরু মানে ছাগল খাচ্ছে, পাখি উড়ছে, মানুষ হাঁটছে, সে কাঁদছে। এই এক টেমপ্লেটে কিন্তু সে আস্তে আস্তে হাজারো সেন্টেন্স তৈরি করে নিতে পারে। তো এইটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। অটোমেটিক একজন শিশু
সে কিন্তু শিখে নিচ্ছে। তাই বলছে ই সাজেস্ট দ্যাট দ্য চিলড্রেন কনস্ট্রাক্ট গ্রামার থ্রু আ প্রসেস অফ হাইপোথিসিস টেস্টিং, মানে সে টেস্ট করে দেয়, এটার সাথে ওটা মেলায়। বলছে ফর এক্সাম্পল দ্য পাস্ট টেন্স অফ ভার্ব আর ফর্মড বাই অ্যাডিং ইডি, সো আ চাইল্ড সেইজ গুয়েড। প্রথমে এরকম ভুল করে না, সে প্রথমে ভুল করে তো নাকি, ভুল করে করে আস্তে আস্তে কি ঠিক করে নাকি। ইভেনচুয়ালি চিলড্রেন রিভাইজ দিস হাইপোথিসিস টু অ্যাকোমোডেট এক্সেপশন অফ দ্য পাস্ট টেন্স অফ ইরেগুলার ভার্ব। প্রথমে এরকম ভুল বলে, আমরাও তো ভুল বলি ছোটোবেলাতে, তাই না, যেটা মানে এটা হলে তাহলে এটাও হয়, কিন্তু পরের দিকে নাই তার তো হচ্ছে না। যখন সে শিখে যায় তখন সে এটাকে আবার রিভাইজ করে নেয়। চিলড্রেন ক্রিয়েট সেন্টেন্সেস বাই ইউজিং রুলস রাদার দ্যান বাই মিয়ারলি রিপিটিং হোয়াট দে হ্যাভ হার্ড। শুধু তারা যেটা শুনেছে সেটাই যে রিপিট করতেছে তা নয়, বরং যেটা সে শুনেছে তার মাধ্যমে সে একটা রুলস অলরেডি পেয়ে গেছে, সেই রুলস ব্যবহার করে সে কিন্তু সেন্টেন্স তৈরি করা শুরু করে। এটা ইনেট, এখানে কিন্তু আমরা তাকে শেখাচ্ছি না। তাই বলছে দ্য ইনেটিস থিওরি ইজ মেনলি কনসার্ন উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইট অ্যাসার্ট, এই কথাটা কিন্তু বারবার বলতেছে, হ্যাঁ, অনেক সময় ব্রিফ প্রশ্নের সাথে কিন্তু এটা রিলেটেড, এটা একটু খেয়াল রেখো। ইট অ্যাসার্টস দ্যাট হিউম্যান হ্যাভ অ্যাক্সেস টু দ্য, ঠিক আছে তো আমি নাকি আবার রিপিট মনে হচ্ছে একই কথা, ঠিক আছে। ঠিক আছে না, হ্যাঁ, দ্যাট ইজ প্রসেস ইনেটলি অ্যাজ দ্য কনটেক্সট অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ডিফারেন্ট। অতএব বুঝতে পারতেছি সাম লিঙ্গুইস্ট আর্গো দ্যাট ইউনিভার্সাল গ্রামার হ্যাজ নাথিং টু ডু উইথ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে ইউনিভার্সাল গ্রামার বা ইনেট যে থিওরিটা দিলাম এটা কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সম্ভব হয়? তাহলে হবে, আমরা কি শুনে শুনে না, সব কিছু স্যার। করতে পারবো? না স্যার, তাহলে আমাদের আশেপাশে ইংলিশ ম্যান থাকতে হবে। আমরা শুধু কলেজে আর এখানেই ইংলিশ পড়তেছি, বাকি সব জায়গায় বাংলা দিয়ে জীবন চলছে, তাহলে কি আমাদের ভাষা কি দ্রুত হবে? হবে না। তাহলে ফর এক্সাম্পল আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং টেক্স প্লেস ইন আ টার্গেট ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। হ্যাঁ, কারণ কি তখন আমি আমার এনভায়রনমেন্টে নেই, আমি যাচ্ছি যার ল্যাঙ্গুয়েজ শিখবো তার এনভায়রনমেন্টে, আর এখানে গিয়ে আমি মেলাতে পারতেছি না। আর যখনই মেলা পারতেছি না তখন আমার ভাষা সবল হচ্ছে না। তারপর অ্যান্ড প্রোভাইডস দ্য লার্নার উইথ প্লেন্টি অফ ল্যাঙ্গুয়েজ ইনপুট ইন কন্টেক্সুয়ালি মিনিংফুল সিচুয়েশন। হাউএভার উই নো দ্যাট second acquisition follows the same path as the first language acquisition. Therefore, the innatist theory, it is believed that we should allow children to huge amount of language exposure rather than engage them in grammatical structure. তার মানে এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে শিখিয়ে শিখিয়ে লাভ হবে না, বরং ল্যাঙ্গুয়েজ, তাই তো, যাতে সে প্রচুর পরিমাণে ওই ল্যাঙ্গুয়েজ শোনে জানে ব্যবহার করতে পারে সেই রকম পরিবেশে তাকে রাখতে হবে। তাহলেই আমরা সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আরও ভালো মতো শিখতে পারবো। কি কথা বুঝতে পেরেছো? ইনেটিস থিওরি মানে, হ্যাঁ স্যার। তার আগে বললাম কি অ্যাকালচারেশন হচ্ছে কালচারের সাথে রিলেটেড, কালচারকে গ্রহণ করতে পারতে হবে। ইনেটিস থিওরি মানে আমাকে একদম মানে ঠিক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেমন শিখেছি ওই রকম একটা পরিবেশ আমাকে দিতে হবে, চারিপাশে শুধু ইংরেজি চলবে, তাহলে আমি শিখে নিতে পারবো। আচ্ছা, আমরা কি মনিটর মডেল পড়েছিলাম? মনিটর মডেল, হ্যাঁ পড়েছি মনিটর মডেল। না স্যার। এটাই মনে শেষ মডেল নাকি? এখানে দুইটা বা তিনটা মতো মডেল আমরা পাইলাম কি তাহলে? একটা হচ্ছে কি মডেল পাইলাম আমরা? এক বিহেভিয়ারিজম একটা মডেল পেলাম, তারপরে অ্যাকালচারেশন মডেল পেলাম, আর একটা হচ্ছে এই যে মনিটর মডেল। হ্যাঁ, বিহেভিয়ারিস্ট থিওরি, তাই তো, অ্যাকালচারেশন, ইনেট, আর হচ্ছে এই যে যেটা আমরা এখন পড়তে যাব ক্রেসেন্স মডেল। এগুলো একটু কয়েকবার একটু দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। দেখো মনিটর মডেল না পড়ে এসে এটুকু তো পড়ার এখানে বিপদ হয়ে যাবে। তাহলে স্যার বিহেভিয়ারিজম মডেলটা আর ইনেট থিওরিটার মধ্যে তো অনেকটাই মিল আছে স্যার। হ্যাঁ, ওই তো সবগুলোর মধ্যে তুমি কালচার যেটা বলতেছো, তাহলে কালচারের মিক্স হয়ে যাওয়া মানে কি ওর সাথে চলে যাওয়া না, এরকম মানে সবগুলোরই প্রায় বলতে পারি কি যে আমরা 70% তো আমরা একই রকম পাবো, মিলে যাবে, কারণ ওই ঘুরে ফিরে তো ওই কথাগুলো আসতেছে। এখন বিভিন্নজন বিভিন্ন থিওরি দিয়েছে, এই আর কি মেনলি ব্যাপারটা। আচ্ছা, আমরা মনিটর মডেলটা একটু দেখে নিই, বুঝতে পারো। দেখো ক্রেসেন্স মনিটর মডেল ইজ বেসড অন দ্য ইনেটস ভিউ। ওই দেখো ইনেটস ভিউ অফ অ্যাকুইজিশন, মানে ওটার সাথে এটা রিলেটেড অনেকটাই ওইটা। আর একজন হয়তো বলছে যে লিঙ্গুইস্ট অ্যান্ড এডুকেটর স্টিফেন ক্রেসেন influenced by the first language acquisition theory of Chomsky proposed the monitor model theory of second language acquisition.
কিভাবে এটা? ইন প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোজিশন। কিভাবে দেখো বলতে 5 সেন্ট্রাল হাইপোথিসিস। তাহলে তার হাইপোথিসিস শব্দটা দিয়ে আসলে কি বোঝায়? হাইপোথিসিস মানে কি জানা? এটার মিনিং হাইপো, এটা রিসার্চের ক্ষেত্রে খুব ব্যবহার হয়, ঠিক আছে? তো হাইপোথিসিস মানে অনুমান করা, মানে কোনো কিছুকে ধরে নেওয়া, বুঝতে পারছো? দেখো হাইপোথিসিস মানে হচ্ছে আ টেন্টেটিভ এক্সপ্লেনেশন অর প্রেডিকশন ফর আ ফেনোমেনন দ্যাট ইজ বেসড অন এক্সিস্টিং নলেজ অ্যান্ড ক্যান বি টেস্টেড। মানে বর্তমান নলেজ অনুসারে আমি আইডিয়াটা দিচ্ছি, মানে আমি এখন বর্তমানে যে অবস্থায় আছি সেই অবস্থা ধরে আমি আইডিয়াটা দিচ্ছি, যেটা ভবিষ্যতে হতে পারে, কিন্তু ভবিষ্যতে তো ওটা নাও হতে পারে, তাই না? কারণ ভবিষ্যতে তো অন্যরকম সিচুয়েশন ঘটতে পারে। তাহলে হাইপোথিসিস মানে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনের উপর বেস করে আমি ভবিষ্যতের জন্য যে মানে দিব, প্রেডিকশনটা দিব, সেটা হচ্ছে হাইপোথিসিস। তার মানে তিনি ওই যে ইনেট থিওরির উপর বেস করে তিনি একটা হাইপোথিসিস দিয়ে একটা মনিটর মডেল তৈরি করেছেন যে এরকমটা হতে পারে। হ্যাঁ, তারপরে দেখো দ্য 5 সেন্ট্রাল হাইপোথিসিস। তাহলে এই হাইপোথিসিস বা অনুমানগুলো কী কী বা কী কী বিষয় আমরা এখানে আসলে আনতে পারি? বলছে দ্য মনিটর মডেল ইনক্লুডস 5 ফলোয়িং হাইপোথিসিস অ্যাবাউট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। প্রথমটা হচ্ছে দেখো অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, মনিটর হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস এবং এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। মানে আমরা যেগুলো আগে পড়ে আসলাম তার সাথে অনেকগুলোরই মিল এখানে আছে, মানে ওই সবগুলো স্টাডি করে তিনি একটা নতুন পদ্ধতি দেওয়ার চেষ্টা করেছেন। কেমন দেখো, প্রথমে হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। এটার মানে কি? অ্যাকুইজিশন লার্নিং মানে কি? অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং এই দুটার মধ্যে পার্থক্য কি? দুটা কি একই জিনিস না ভিন্ন ভিন্ন? লার্নিং এবং অ্যাকুইজিশন প্রায় তো সেমই মনে হয় স্যার। দুটো একবার মানেও যেটা লার্ন মানে তো সেটাই প্রায়। না না না, দুটো আলাদা জিনিস। মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর হ্যাঁ স্যার, অ্যাকিউজিশন মানে আপনি বলেছিলেন যেটা হচ্ছে আমরা জন্ম থেকে মানে যেটা শুনছি দেখছি, লার্নিং মানে পরবর্তীতে আমরা শিখবো। হ্যাঁ শিখছি, এই যে ইংরেজি শিখছি, বাংলা হচ্ছে অ্যাকুইজিশন আর লার্নিং করছি আমরা ইংরেজি, এই হিসাবে দুটো কিন্তু আলাদা। তাহলে এই দুটো সমন্বয় ঘটাতে হবে সেকেন্ড। আমরা কিন্তু এখন এই মনিটর মডেলে মেইনলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে গুরুত্ব দিচ্ছি, আমরা গুরুত্ব দিচ্ছি কাকে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে, তাই না? তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কি আমরা সবসময় ওই আনকনশাসলি শিখতে পারবো? এটা কি সম্ভব? আর এখন বলো, এখন কি এই মুহূর্তে সেই পরিবেশ পাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু তারপর তো আমাকে শিখতে হবে। ওইটা অনেকটা ওই যে সেই ইনস্ট্রুমেন্টালের মধ্যে চলে গেল, তাই তো? ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ, যে আমাকে বাহ্যিক কোনো প্রয়োজন আমাকে বাধ্য করছে এটা শেখার, তাই আমি শিখছি, তা নাহলে আমার শেখার দরকার ছিল না। হ্যাঁ, তো এরকম আর কি। তাই বলছে যে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস মানে কি দেখে, ইন দ্য অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস Crescent distinguishes between language acquisition and language learning. Crescent mentions that acquisition and learning are two distinct and separate language processes. দেখো দুটা কিন্তু ভিন্ন। আমি কিন্তু আগে বলেছিলাম যে অ্যাকুইজিশন ইজ আ সাবকনশাস, ইমপ্লিসিট, ইনফর্মাল অ্যান্ড ন্যাচারাল প্রসেস, যেটা চিলড্রেনেরা তাদের নিজের ভাষা বা মাতৃভাষা শেখে। অন্যদিকে ইন কন্ট্রাস্ট টু অ্যাকুইজিশন, লার্নিং অকার্স অ্যাক্টিভলি অ্যান্ড কনশাসলি। লার্নিং ইজ দ্য কনশাস প্রসেস অফ ডেভেলপিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ through language lessons by focusing on the grammatical features of that language. অতএব মূল কথা হলো যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট রিকোয়ার এক্সটেন্সিভ ইউজ অফ কনশাস গ্রামাটিক্যাল রুলস, মানে অ্যাকুইজিশনে কোনো কনশাস গ্রামাটিক্যাল রুলস লাগে না। অ্যান্ড ডাজ নট রিকোয়ার টেডিয়াস ড্রিল মানে কি? রিপিটেশন, ওই সে বোরিং, তাই তো? বোরিং মানে একঘেয়েমি ওই রিপিটেশনের প্রয়োজন হয় না যেমনটা আমরা মুখস্থ করি। তাহলে অ্যাকুইজিশন এবং লার্নিংটার মধ্যে যদি আমাদের একটা সমন্বয় থাকে তাহলে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা করতে পারি। শুধু লার্নিং দিয়ে হবে না, শুধু লার্নিং করলে আমরা ভুলে যাব, সেটা যদি অ্যাকুয়ারের পর্যায়ে আমরা না নিয়ে আসতে পারি। তাই বলছে দেখো কি অ্যাকুইজিশন ভার্সাস লার্নিং এর মধ্যে পার্থক্য কি বলছে? অ্যাকুইজিশন কি ইমপ্লিসিট অ্যান্ড সাবকনশাস, এটা ইনফর্মাল, এটা ফর্মাল, এটা গ্রামাটিক্যাল ফিল থাকে একটা। এখানে দেখো এখানেও কি ইউজ গ্রামাটিক্যাল ফিল, মানে আমি না বুঝেই, আমি রুলস বুঝি নাই, ফিল করেছি ইনেট পদ্ধতিতে, তাই না? যে গরু ঘাস খাচ্ছে তাহলে পাখি উঠছে, বাবা ঘুমাচ্ছে, তাই তো? মা কাজ করছে, এগুলো কি একই সেন্স না? যে চলছে কাজটা, সে কি শিখেছে? এটা কন্টিনিউয়াস টেন্স না চলমান সেন্স? তাকে আমরা শেখাইনি। আর লার্নিংয়ে বলতে হবে কি, হ্যাঁ বিভার প্লাস ভার্ব সাথে আইএনজি, এটা মানে কোনো কাজ চলছে,
এরকম করে শেখাতে হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। ডিপেন্ড অন অ্যাটিটিউড অ্যান্ড ডিপেন্ডস অন অ্যাপটিটিউড। অ্যাটিটিউড মানে আমার দৃষ্টিভঙ্গি এই সকল, আর অ্যাপটিটিউড মানে দক্ষতা, যে আমি গ্রামাটিক্যাল রুলস ব্যবহারে খুব দক্ষ। স্টেবল অর্ডার অফ অ্যাকুইজিশন আর সিম্পল টু কমপ্লেক্স অর্ডার অফ লার্নিং। তাহলে স্টেবল অর্ডার মানে এর কোনো জটিলতা নেই, আমি দেখতেছি, বুঝতেছি এবং ব্যবহার করতেছি। আর এখানে কি সিম্পল টু কমপ্লেক্স বিন অর্ডার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি পুরো অর্ডার এরকম। তাহলে অ্যাকুইজিশন এবং লার্নিং এটা এক ধরনের হাইপোথিসিস, তাই তো? যে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে দুটা পদ্ধতিকেই আমরা মিক্স পদ্ধতিতে ব্যবহার করে আমরা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে মানে শিখতে পারি, যদিও দুইটা ভিন্ন ভিন্ন প্রসেস। তারপর হচ্ছে পরবর্তী হচ্ছে কী দাঁড়ালো, দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। ন্যাচারাল অর্ডার কী জিনিস বলছে এখানে কি বলা হচ্ছে, দেখো ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস সাজেস্ট দ্যাট দ্য অ্যাকুইজিশন অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স ফলোস আ ন্যাচারাল অর্ডার অ্যান্ড ইট ইজ প্রেডিক্টেবল। দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড ইন প্রেডিক্টেবল অর্ডার বাই অল লার্নার্স। মানে এক নির্দিষ্ট ধারাবাহিকতায় সবাই কি করে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখে। কিভাবে? আগে আমরা কি শিখি, আগে ABCD শিখি, তাই তো? সাউন্ডগুলো শিখি। কি তোমরা লাইন আছো তো? হ্যাঁ স্যার। তারপরে আমরা ছোট ছোট ফ্রেজ শিখি, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার শিখি, তারপরে সেগুলোর আমরা ট্রান্সফরমেশন শিখি, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো? এগুলো আমরা আস্তে আস্তে কী করছি, শিখে যাচ্ছি একটা নির্দিষ্ট অর্ডারে। হ্যাঁ, তাই বলছে দেখো দ্য অ্যাকুইজিশন অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো শিখতে হলে একটা নির্দিষ্ট ন্যাচারাল অর্ডার রাখবে, এবং এটা বোঝা যায় যে কোনটার পর কোনটা দিলে ভালো হবে। দিস অর্ডার ডাজন্ট ডিপেন্ড অন দ্য অ্যাপারেন্ট সিম্পলিসিটি অর কমপ্লেক্সিটি অফ দ্য গ্রামাটিক্যাল আইটেম। ফর দিস রিজন লার্নার্স অ্যাকুয়ার সাম গ্রামাটিক্যাল স্ট্রাকচার আর্লি হোয়াইল আদার্স লেট। তাহলে কেউ আগে শেখে, কেউ পরে শেখে। অতএব প্রেসেন্স বাই দিস থিসিস হাইপোথিসিস রিজেক্ট দ্য গ্রেডেশন অফ গ্রামাটিক্যাল আইটেমস অন ইন আ ল্যাঙ্গুয়েজ সিলেবাস। অতএব ল্যাঙ্গুয়েজ সিলেবাসে আমরা আসলে গ্রামাটিক্যাল আইটেমকে গ্রেডেশন করতে পারি না, এটাকে তিনি রিজেক্ট করেছেন, কারণ এটা একটা ন্যাচারাল অর্ডার অটোমেটিক আছে যে আমাকে কোনটা কি শিখতে হবে সেগুলোর উপর ডিপেন্ড করে। এটা গেল হচ্ছে আমাদের ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। আর এটা হচ্ছে মনিটর হাইপোথিসিস। এটা আবার কি? দ্য মনিটর হাইপোথিসিস এক্সপ্লেইনস দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ইট অলসো ডিফাইন্স দ্য ইনফ্লুয়েন্স অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন and learning on acquisition. According to Crescent, the grammatical knowledge or conscious learning can only be used as a monitor or an editor. Monitor মানে কি আসলে? মনিটর মানে কি বোঝায় বলো তো? স্যার পরিদর্শন, পর্যবেক্ষণ করা যায়। মনিটর মানে হচ্ছে যে কি করে, সবকিছু দেখভাল করে, তাই না? তাহলে কনশাস লার্নিং কি হিসাবে কাজ করে, মনিটর হিসাবে কাজ করে না। যে আমি একটা শিখেছি, আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে আমি যদি ছাত্র হই, এবার যদি আমি বলি আমি একজন খেলোয়াড়, তাহলে আমি কি বলবো? আমার তখন ওই যে আগের যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমাকে মনিটর করতেছে, হ্যাঁ, এবং এইটার হিসেবে কাজ করছে। মানে আমি যা সেজে কী করবো, আই অ্যাম এ, আগে ছিল স্টুডেন্ট, এখন আমি লিখবো হচ্ছে আই অ্যাম আ প্লেয়ার, তার বললাম আই অ্যাম আ সিঙ্গার। এই যে গ্রামাটিক্যাল নলেজগুলোকে কি করতেছে, আমি আগে ব্যবহার করছি, তার উপর ভিত্তি করে আমি পরবর্তী সেন্টেন্সগুলোকে সাজিয়ে নিচ্ছি। তারপর দ্য মনিটর অর গ্রামাটিক্যাল নলেজ ওয়ার্কস অ্যাজ অ্যান এডিটর দ্যাট ইজ প্ল্যানিং, এডিটিং অ্যান্ড কারেক্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি প্ল্যান করছি কী বলবো, কীভাবে আসবো। তারপর ক্রেশন স্টেটস দ্যাট দ্য মনিটর ক্যান স্লো ডাউন দ্য পারফরমেন্স অফ দ্য লাইফ। এইভাবে যদি শিখতে হয় তাহলে আমাদের পারফরমেন্সটা কমে যায়, স্লো হয়ে যায়। অ্যাকর্ডিং টু ক্রেশন দ্য রোল অফ মনিটর শুড বি মাইনর ইন নর্মাল স্পিচ টু গিভ স্পিচ আ মোর পলিশড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, তার মানে কি, এটা নর্মাল স্পিচের ক্ষেত্রে যখন আমরা মনিটর মডেলটাকে প্রয়োগ করতে যাই তখন বুঝতে দেখো কি বলছে, শুড বি মাইনর ইন নর্মাল স্পিচ টু গিভ স্পিচ আ মোর পলিশড অ্যাপিয়ারেন্স। তার মানে আমরা মনিটর মডেলটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অতটা ব্যবহার করতে পারি না। কারণ কি, যদি আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজে এটাকে ব্যবহার করতে যাই তাহলে কিন্তু মিউট রাখো। সাথী ওকে। তাহলে আমরা দেখলাম কয়টা এখানে, একটা হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, তারপর হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, আর একটা হচ্ছে মনিটর। মনিটর মানে
আমার আগের কিছু নলেজ আমাকে কি করবে প্রত্যেকটা ক্লাসে কি থাকে, মনিটর থাকে নাকি, বা লিডার থাকে যে আমাদেরকে পরিচালনা করে, মনিটর করে, হ্যাঁ, দেখে, দেখভাল করে, ঠিক আছে না ভুল আছে, আমাকে লিড করে। এই জন্য এটাগুলো হচ্ছে মনিটর মডেল, যেটা আমার পূর্বের গ্রামাটিক্যাল নলেজগুলো সাহায্য করবে আমাকে পরবর্তীতে আরও বেশি বিষয়গুলোকে শিখতে, জানতে বা প্রয়োগ করতে। কিন্তু এটাকে বলা হচ্ছে একটা স্লো ডাউন প্রসেস আর কি। এরপর হচ্ছে ইনপুট হাইপোথিসিস। ইনপুট হাইপোথিসিস কী জিনিস? মানে ইনপুট মানে কি বলো তো? যত বেশি আমরা কি করতে পারি, ইনপুট মানে গ্রহণ করতে পারি নাকি, যতটুকু আমরা গ্রহণ করতে পারি। বলছে দেখো, দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ হাউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টেক্স প্লেস। এখানেই মেনলি দেখানো হচ্ছে, কারণ কি দ্য ইনপুট হাইপোথিসিস ইজ অনলি কনসার্নড উইথ অ্যাকুইজিশন অ্যান্ড নট উইথ লার্নিং, যেটা আমরা মাতৃভাষার ক্ষেত্রে অনেক সময় করে থাকি, যেটা হচ্ছে কি শুধু আমাদের ইনপুট চলতে থাকে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে বলতে শুরু করি। হচ্ছে অ্যাজ ক্রিশ্চিয়ান মেনশনস দ্যাট হিউম্যান অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ ইজ অনলি ওয়ান ওয়ে, দ্যাট ইজ বাই আন্ডারস্ট্যান্ডিং মেসেজেস অর বাই রিসিভিং কম্প্রিহেন্সিবল ইনপুট। তো এটা আমরা এইভাবে আমরা কি ল্যাঙ্গুয়েজটাকে মেনলি অ্যাকুয়ার করি। কম্প্রিহেন্সিবল মিনস আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড ইনপুট মিনস দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেটা হোয়াট দ্য লার্নার্স রিসিভ থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড প্র্যাকটিসেস। তাহলে এটা ইনপুট মেসেজটা এখানে বলছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে আমরা আমাদের ভিতরে কি করি, গ্রহণ করি, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এগুলোকে আমরা অ্যাকুয়ার করি, এবং তারপরে সেগুলোকে আমরা কি করি, পরবর্তীতে আউটপুট হিসাবে ব্যবহার করে থাকি। বলছে অ্যাগেইন, আচ্ছা এটা বুঝতে পারবা, এটা সমস্যা না। তারপর হচ্ছে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এইটা একটু ভালো করে খেয়াল করবা, অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। অ্যাফেক্টিভ মানে কি? অ্যাফেক্টিভ শব্দটা কোত্থেকে আসছে? অ্যাফেক্টিভ এফেক্ট মানে কি? আমরা এখানে অ্যাফেক্টিভের কার্যকরী না, এফেক্ট মানে কি? ইফেক্ট মানে কি? ইফেক্ট প্রতিক্রিয়া, প্রভাব, তাই না? ইফেক্ট হচ্ছে কি কি ফর্ম, নাউন না অ্যাডজেক্টিভ বলো তো? ইফেক্ট নাউন না অ্যাডজেক্টিভ? Noun from. Sir, adjective form. নাউন স্যার। দেখো তো, ইফেক্ট, তাই তো? এটা নাউন, এর ভার্ব হচ্ছে কি এফেক্ট, মানে প্রভাবিত করা। ইফেক্ট হচ্ছে নাউন আর এফেক্ট হচ্ছে ভার্ব। ইফেক্টিভ পাই না এই ওয়ার্ডটা আমরা, অ্যাডজেক্টিভ। আরে তাহলে ইফেক্ট মানে কি? প্রভাব। কিন্তু ইফেক্টিভ মানে কি? কার্যকর, তাই না? ইফেক্টিভ মানে কি? কার্যকর। তাহলে ইফেক্ট হচ্ছে প্রভাব, কিন্তু ইফেক্টিভ মানে কার্যকর। আর এফেক্ট মানে প্রভাবিত করা, আর এফেক্টিভ মানে কি? প্রভাবক, মানে যে প্রভাবিত করতে পারে। এটা হচ্ছে কি প্রভাবক, সরি, যে প্রভাব, এই যে বলছেন এফেক্টিভ ফ্যাক্টর, আমরা পড়াশোনা এখান থেকে এফেক্টিভ ফ্যাক্টর মানে যেগুলো প্রভাব বিস্তার করে। ল্যাঙ্গুয়েজ শক, এগুলো আমরা তো সাইকোলজিক্যাল ডিস্টেন্সে পড়ে আসলাম। তো এখানে দেখো বলছে কি অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, এটা দিয়ে আসলে কি বোঝালো? দেখো, অ্যাফেক্টিভ ফ্যাক্টরস আর দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস লাইক মোটিভেশন, সেলফ কনফিডেন্স অ্যান্ড অ্যাংজাইটি। Gresham believes that these affective factors play the role of a filter or of a mental block through the process of second language acquisition. তাহলে এই যে অ্যাফেক্টিভ ফ্যাক্টরগুলো, যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ কি সহজ করে না কঠিন করে ফেলে বলো তো? যদি আমরা বেশি অ্যাফেক্টেড হই, কঠিন করে। হ্যাঁ, বলছে Gresham claims that learners with high motivation and self confidence and with low anxiety have low filter and as a result they can receive more input, মানে তাদের কোনো সমস্যা মনে হয় না। লো ফিল্টার মানে তারা সহজে গ্রহণ করে নিতে পারে, কোনো রকম বাধা বিপত্তি অনুভব
করে না। এবং তারা কি করে, হোয়েন দে রিসিভ ম্যাক্সিমাম ইনপুট দে ডু বেটার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। যত বেশি ইনপুট হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তত বেশি সহজ হবে। ফার্স্ট ইয়ারে তোমরা যখন প্রথম পড়ছিলা কত ওয়ার্ড অজানা ছিল, তাই না? মনে হচ্ছিল মনে হয় আর হবে না, নাকি? তা এখন কি অনেক ওয়ার্ড জানি, তারপরে কি মনে হয় যে আমরা সব ওয়ার্ড জেনে গেছি? স্যার বহুত জানার বাকি আছে। তাহলে স্যার ওয়ার্ড গুলো পরিচিত কিন্তু মিনিং গুলাতে যায় উল্টাপাল্টা হয়ে যায়। পড়ো যে বেশি, এই জন্য। কম পড়লে অবশ্য উল্টাপাল্টা হতো না, নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, যত কম পড়বা তত উল্টাপাল্টা হবে, যত বেশি পড়বা তত বিষয়ে মানে বোধগম্যতা বাড়বে। হ্যাঁ, এখন এটা আর কি করে বোঝাবো? যার পড়ার দরকার পড়ে সে সুবিধাটা নিয়ে নেবে, আর বাকি যাদের অসুবিধা আছে তাদের তো আর কিছু বলার নেই। আচ্ছা, তো যাও, তাই বলতেছে দেখো যে এফেক্টিভ ফিল্টারটা লো হবে যদি ওদের হাই মোটিভেশন থাকে, মানে কোনো বাধা বিপত্তি কম থাকে। ফিল্টার মানে একটা বাধা, তাই না? যে সব কিছু ফিল্টার করি কেন আমরা? পানি ফিল্টার করি কেন? সব উপাদান যাতে না থাকে, নাকি? তার বলছে দেখো, তাহলে লো ফিল্টার মানে ফিল্টারিং এর সব আমি নিয়ে নিলাম। অন্যদিকে এগেইন লার্নার্স উইথ লো মোটিভেশন অ্যান্ড সেলফ কনফিডেন্স অ্যান্ড হাই অ্যাংজাইটি হ্যাভ হাই ফিল্টার, সবসময় বাধা বিপত্তি, হ্যাঁ, হুইচ কজেস মেন্টাল ব্লকেড so that they cannot receive maximum input and therefore their language second language acquisition becomes slower, যেটা আমাদের হয় আর কি। হ্যাঁ, আমরা ভয় পেয়ে যাই, স্পোকেন করতে পারি না। হ্যাঁ, তোমাদের ইয়া কি চলতেছে স্পোকেন গ্রুপ? স্যার লাস্ট ফ্রাইডেতে আমি আর সিফাত 2 জন করছিলাম স্যার, বাকি 38 জনের মনে কাজ ছিল স্যার, কিংবা মিসিং ছিল কোনো কারণে। তাহলে মোটামুটি তোমাদের হাই ফিল্টার, ওদের লো ফিল্টার, নাকি? মোটিভেশন হইতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। দেয়ারফর দেয়ার ল্যাঙ্গুয়েজ, দেখো সবাই বলতেছে, বইয়ে পড়তেছি যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বাট হু কেয়ার্স? হ্যাঁ, কিন্তু কে কেয়ার করবে? সবাই মনে করছে এমনি এমনি হয়ে যাবে, মনে হয় ওদের থাকুক, কিচ্ছু বলবো না, তোমাদেরকে নিয়ে কাজ করানো মুশকিল। যাক, ইন সাম দ্য হাই এফেক্টিভ ফিল্টার্স প্লেইজ আ নেগেটিভ রোল অ্যান্ড দ্য লো এফেক্টিভ ফিল্টার প্লেইজ আ পজিটিভ রোল ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাই তো? এখানে একটা ইয়া দেখিয়েছে আর কি, সুন্দর একটা ডায়াগ্রাম দেখিয়েছে যে লার্নড ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে কী ঘটনা ঘটে। এফেক্টিভ ফিল্টার, এই যে এফেক্টিভ ফিল্টার, হ্যাঁ, কম্প্রিহেন্সিবল ইনপুট দিচ্ছ, ইনপুটটাকে কে গ্রহণ করতেছে? ল্যাড না, আমার ব্রেইন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস গ্রহণ করতেছে। গ্রহণ করার মাধ্যমে আমার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, সেইটা আমি আবার আউটপুট দিচ্ছি। তার মানে আউটপুট ছাড়া তুমি ইনপুট, মানে ইনপুট ছাড়া তুমি আউটপুট করবা কীভাবে? তুমি জানোই কম, সেখানে তুমি এত হতাশ হলে তো চলবে না। তুমি জানো কম বলেই তো পারো কম, তুমি যত জানবা তত পারবা, কিছু তো করার নেই। অতএব এই জায়গাটা ফিল্টার যত লো হবে শেখাটা তত হাই হবে, নাকি? আর ফিল্টার যত হাই হবে শেখাটা তত কি হবে? লো হবে। হ্যাঁ, এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই যে তাহলে আমরা দেখলাম মনিটর মডেল, কারণ এই জায়গায় মনিটরটা কাজ করতেছে কেমন করে? আমি যখন আউটপুট দিব, তাই না, আমি যখন আউটপুট দিব তখনই তো আমার যেটা শেখা হয়েছে সেটাকে অনুসরণ করেই তো আমি দিব, নাকি? বলো, আউটপুটটা আমি কিভাবে দিব, বা আমি ডিজাইনটা কিভাবে করবো? একটা ল্যাঙ্গুয়েজ, এখন আমি একটা কথা বলবো, ওই যে শিশু বললাম না যে একটা জিনিস তার ইনপুট হয়েছে কি, যে গরু ঘাস খাচ্ছে, এটা দেখছে সে, এবার দেখলো যে পাখিটা উড়ছে, তখন সে ওই গরুর ঘাস খাওয়ার ওইটা দিয়ে পাখিটা উঠছে এটা দিয়ে সে কিন্তু একটা আউটপুট দিবে, এরকম। তাহলে লার্নড মনিটর হিসেবে কাজ করে কে? লার্নড ল্যাঙ্গুয়েজটা। তাহলে লার্নড ল্যাঙ্গুয়েজটা মনিটর হিসেবে কাজ করে, তারপরে আমরা ওটার উপর ভিত্তি করে একটা আউটপুট আমরা দান করি। কি ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? প্রথমে কি লার্নড ল্যাঙ্গুয়েজ কি আগে হয়ে যায়, না ইনপুটটা দিতে হয়? দেখো, কম্প্রিহেন্সিবল ইনপুট লাগবে স্যার। হ্যাঁ, কম্প্রিহেন্সিবল ইনপুট। আর ইনপুটটা যখন দাও তখন ফিল্টার কেমন, তোমার হাই ফিল্টার না লো ফিল্টার, তার উপর ভিত্তি করে তোমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কিছু ল্যাঙ্গুয়েজগত নলেজ অ্যাকুয়ার করবে। আর এই অ্যাকুয়ার্ড নলেজটাই হচ্ছে আমার লার্নড নলেজ, যে মনিটর হিসাবে কাজ করে আমাকে আউটপুট দিতে সাহায্য করছে। এই প্রসেসে মেনলি মনিটর মডেল চলে।
তাহলে মনিটর মডেলের ইভ্যালুয়েশনটা আমরা একটু দেখে নিই কী বলে। তোমরা বলো ইভ্যালুয়েশনে কি মানে কি হতে পারে, কতটুকু হেল্পফুল মনিটর মডেল? যে কথাগুলো বললো সেগুলো কি কিছুটা বাস্তব না অবাস্তব? বাস্তব স্যার। কোন জায়গায় মনে হচ্ছে যে বাস্তবতা আছে বেশি? ফিল্টারে নাকি? স্যার ইনপুটের ক্ষেত্রে ফিল্টারে নাকি? আমাদের ফিল্টারে যত ফিল্টারে ও আছে স্যার। আরেকটা বিষয় হলো গিয়ে স্যার যে আমরা এখন কোনো কিছু লার্ন করি স্যার, ওটার সাথে হচ্ছে মনিটরের বিষয়টা স্যার, ওটার সাথে তাল মিলিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। তো দেখি কি বলে। Creation's arguments is that grammar acquisition is an unconscious process which cannot really be helped or replaced by the teaching and conscious learning of explicit rules of grammar. হ্যাঁ, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা গ্রামার অ্যাকুইজিশন ইজ অ্যান আনকনশাস প্রসেস। এটা একটা আনকনশাস প্রসেস, কিন্তু যদি আমরা এটাতে বেশি কনশাসলি শিখতে যাই তাহলে এই প্রবলেমটা হয়ে যায়। বুঝতে পেরেছো? হোয়াট টিচার্স can do to help their learners is to make comprehensible the second language input which they provide, because learners will find it easier to figure out the rules underlying the production of the input if they understand its meaning. মানে আমাদের সমস্যাটা কোথা থেকে শুরু হয় জানো? আমাদের ল্যাঙ্গুয়েজের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায় মেনলি এসএসসি থেকে, এসএসসি এবং এইচএসসি লেভেলে। এই দুটো জায়গাতে যেহেতু গ্রামার বেস, আমরা মনে করি গ্রামারের কমপক্ষে 90% এইচএসসির মধ্যে হয়ে যায়, কিন্তু আসলে কি হয় বলো তো? আমাদের বাস্তবতা কি? না স্যার, কিছুই না। তাহলে এটা আমাদের দুর্বলতা যে আমরা এই যে সময় যেটা শেখার দরকার সেই সময়ে সেটা আমরা শিখতে পারিনি, এই জন্যই প্রবলেমটা হয়ে যাচ্ছে। তাই বলতেছে যে এখানে সেটাই বলছে যে হোয়াট টিচার্স ক্যান ডু টু হেল্প দেয়ার লার্নার্স ইজ টু মেক কম্প্রিহেন্সিবল দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইনপুট হুইচ দে প্রোভাইড বিকজ লার্নার্স উইল ফাইন্ড ইট ইজিয়ার। তার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা কম্প্রিহেন্সিবল ওয়েতে তাদের ইনপুট আকারে দিতে পারি তাহলেই হয়তো তারা রুলসগুলোকে নিজেরা কিন্তু ফিগার আউট করবে। আমি বোঝাই দিব না এটা এই রুলস, তারা রুলস ফিগার আউট করবে এবং সেটাকে ব্যবহার করে পরবর্তীতে ওই রুলসে তারা নিজেরাই আরও সেন্টেন্স তৈরি করবে। যেমন একটা বাচ্চা, সে রুলস বুঝলো না কিন্তু ওর সাথে মিলিয়ে মনিটর করে একটা সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেলতে পারে। তাহলে যে সাম থিওরিস লাইক ক্রেশন হ্যাভ ইউজ দ্য টার্মিনোলজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাজ দে বিলিভ দ্যাট any person would acquire a second language in the same way as they acquired their first language. তার মানে ওই পদ্ধতিতে যদি তাদেরকে ফেলে দেওয়া হয় তাহলে অটোমেটিক তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখে যাবে। সমস্যাটা কোন জায়গায় বলো তো? যে আমরা যখন ছোটোবেলাতে ইংলিশ মানে শেখা শুরু করেছি তখন কি আসলে আমাদের আশেপাশে ইংলিশ ছিল বলো? না স্যার। আমাদের ওইভাবে কি আর শেখা হয় বলো? এটা হয় না, এটা হয় না। মানে বলবি তো পুরোটাই শুরু হওয়া উচিত একদম ছোটোবেলা থেকে, যে সেখানেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ক্লাস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ব্যাপারটা থাকবে সেগুলো। এই জন্য দেখো যে মোটামুটি যে শিক্ষিত পরিবারগুলোতে আছে সেখানকার ছেলে মেয়ে মোটামুটি কথায় কথায় কিছুটা ইংরেজির ব্যাপারটাকে বোঝে শোনে, কিন্তু যেগুলো আমাদের মতো পরিবার, আমাদের বাবা মা এমনি নিজেরা বাংলা ঠিকমতো বোঝে না, পড়ে না, সেখানে আবার ইংরেজি তো দূরের কথা। তো সেখানে মোটামুটি গ্রাম্য ভাষাতেই বাংলা শিখে এসেছে, সেখানে বাংলাও আমরা ঠিকমতো বলতে পারি না, সেখানে ইংরেজি এটা জটিল ব্যাপার। হয়তো গ্রামার পারলেও গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে জ্ঞান থাকলেও আমার দেখাচ্ছে স্পোকেন বা রিটেন ল্যাঙ্গুয়েজগুলো আমি ঠিকমতো পারছি না। তো যার কি বলছে, ক্রেশনস মনিটর মডেল হ্যাজ আর্নড মাচ অ্যাপ্রিসিয়েশন অ্যামং second language teachers, researchers and practitioners. The theory is considered to provide a general and overall picture of a second language acquisition and learning. This theory is remarkable for its direct relation to classroom teaching, কারণ এটা একদম ক্লাসরুম টিচিং এর সাথে রিলেটেড। Creation has discouraged the rigorous traditional grammar teaching. He has firmly stated that naturally acquired knowledge is the major source for imitating both. দেখো আমাদের আরেকটা সমস্যা কি জানো? আমরা বলতেছি আমাদের গ্রামার শেখার দরকার নেই, কিন্তু আবার সব পরীক্ষাতে গ্রামার আছে না? বলো তাহলে লাভ হলো? দেখো চাকরির পরীক্ষায় গ্রামার, এইচএসসি লেভেলে গ্রামার বাদ দিতে হবে। গ্রামারের ব্যাপারটাকে ওই বললামই তো যে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি লেখার মাধ্যমেই শুরু করে দিতে হবে, সবাইকে লেখাতে শুরু করতে হবে, ঠিক আছে? লেখাতে শুরু করতে হবে এবং ঠিক করে দিতে হবে জায়গাগুলোতে যে এটা এরকম হবে।
ওই একটা শেখাচ্ছে তাই আরেকটা সে প্রয়োগ করতে পারে, কিন্তু গ্রামার আমরা শিখতেছি কিন্তু প্রয়োগ হচ্ছে না, তাই তো? আমরা ওইগুলোকে ব্যবহার করছি না, ব্যবহার না করার কারণে ওই মনিটর হচ্ছে না আর কি। হ্যাঁ, শুধু ইনপুটই হচ্ছে, কিন্তু মনিটর হয়ে যে সেটা আউটপুট হবে সেটা আর হচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ফর দিস রিজন দ্য অপটিমাল ওয়ে অফ লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকুইজিশন। হ্যাঁ, অতএব লার্নিং করে কখনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আনা যাবে না, বরং অ্যাকুইজিশনের পদ্ধতিতে যেতেই হবে। যতক্ষণ না আমরা অ্যাকুইজিশনে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যতই লার্নিং করি, কনসাস লার্নিং করি না কেন, এই ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে ধরা দেবে না। এতদিন দেয়নি, এখনও দিবে না। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের আলোচনার বিষয়। এরপর হচ্ছে কগনিটিভ থিওরি অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ। এখানে আরেকজন থিওরি দিয়েছে, দেখো, জে পিগেট। হ্যাঁ, জে পিগেট কগনিটিভ থিওরি। এটা সহজ, এটা মোটামুটি আমরা যেগুলো পড়ে এসেছি, দেখো এই যে স্টেজগুলো আছে না, যা কিছু পড়লাম এখানে তিনি 4 ফলোইং স্টেজে ভাগ করেছেন। একটা দেখো, দ্য 4 স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এখানে সেন্সরি, মোটর স্টেজ এগুলো আছে, মানে যেগুলো আমাদের ইয়ার সাথে রিলেটেড। মোটর, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল। মোটর মানে বুঝো, মোটর বলতে কি বোঝায়? সেন্সরি মোটর মানে কি স্যার? ওই যে মোটর স্নায়ুতন্ত্র। হ্যাঁ, স্নায়ু, হ্যাঁ, ওর সাথে রিলেটেড। ঠিক আছে, তাই বলছে, দেখো এখানে কি বলছে, বার্থ টু 2 ইয়ার্স। মানে দেখো এই সাইকোলিঙ্গুইস্টিক্সে আমরা প্রথমত এটাই পাচ্ছি যে একজন মানুষ কিভাবে ভাষাটাকে শিখতে পারে, সাইকোলজিক্যাল ব্যাপারটাকে কিন্তু আলোচনা করা হয়েছে। আর এই সাইকোলজিক্যাল ব্যাপারের সাথে দেখো কালচার রিলেটেড, তাই তো? তারপরে হচ্ছে অ্যাজিমিলেশন করতে পারতে হবে, তারপরে যে হ্যাবিট রিলেটেড, বিহেভিয়ার রিলেটেড, হ্যাঁ, তারপরে যে ইনেট যে ব্যাপারগুলো সবগুলো এখানে নিয়ে এসে দেখানো হচ্ছে। তাহলে সেন্সরি মোটর স্টেজ বলছে, ইন দ্য সেন্সরি মোটর স্টেজ ফ্রম বার্থ টু অ্যারাউন্ড 2 years old, children get involved in activities like crying, opening the fingers or waving the legs, followed by more complex tasks like crawling and finally walking. ওই যে বললাম যে আমরা কিভাবে মেইনলি একজন শিশু কি করে, জন্মের পর প্রথমে কি করে, সে কান্না করে, তারপরে সে মোটামুটি হাত পা একটু নাড়তে শুরু করে, তারপরে সে কি একটু উল্টাতে শুরু করে, উল্টানোর পর হাত এবং পায়ের উপর ভর দিয়ে সে উঠে দাঁড়ায়, মানে ওঠার চেষ্টা করে, তারপরে আস্তে আস্তে পায়ে এবং হাতের উপর ভর দিয়ে 2টা দোলা দেয়, দোলা দেওয়ার পরে এবার 1টা 2টা করে হাত পা নাড়াই এসে হামাগুড়ি দিতে শুরু করে, হামাগুড়ি দিতে দিতে সে চলে যায় দেওয়াল বা খাট বা পালং ধরে সে একটু দাঁড়ানোর চেষ্টা করে, দাঁড়াতে দাঁড়াতে সে এবার হাত ছেড়ে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে, এবার হাত ছেড়ে দিয়ে দাঁড়ানোর পর সে 1 পা 2 পা করে আগানোর চেষ্টা করে, তারপরে সে 1 পা 2 পা আগানোর চেষ্টা করতে আর একবার দৌড় দিয়ে ফেলে। এই প্রত্যেকটা প্রসেস কি একবারে হয়ে যায়? বলো তো। না স্যার, তাহলে একবারে হয় না, এবং প্রত্যেকটা কাজে কি সে ব্যর্থ হয় নাকি প্রত্যেকটাতে সফল হয়? প্রত্যেকবার একবারে হয়ে যায়। প্রত্যেকটাতে সফল হয় কিন্তু ধীরে ধীরে। সে কি উল্টে যায়, পড়ে যায়, কাত হয়ে গেলে ঘুরতে পারে না এক সময়, তাই না? তো এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে কি আমার সেন্সরটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে, আমার মোটর যে স্নায়ুতন্ত্রগুলো কাজ করতেছে বিধায় আমি কিন্তু কাজগুলো করতে পারতেছি। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও তো এরকমই। বলছে অ্যাজ দিস আর্লি স্টেজ ইন কগনিটিভ ডেভেলপমেন্ট, পিগেট স ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যাজ বেসিকলি ফিজিক্যাল। দেখো ল্যাঙ্গুয়েজটা ফিজিক্যালের মতোই। দেখো এই কথাগুলো কিন্তু আমরা আগেও পেয়েছি, পাই নাই ওই স্টেজগুলোতে, যে ফিজিক্যাল স্টেজ। ইন দ্য প্রসেস হি অর শি লার্নস টু ইমিটেট সাম অফ দ্য সাউন্ডস হি হিয়ার্স দেয়ার প্যারেন্টস মেকিং। এই যে বলছিলাম না যে আমরা যখন কথা বলি শিশু তখন আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে তাকিয়ে আমরা ঠোঁট নড়াই, ও দেখবা যে কথা সাউন্ড বাজছে না কিন্তু ঠোঁট নাড়াচ্ছে, মানে সেও কিন্তু ভিতরে ভিতরে প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিসটা চলছে, এইভাবে সে ইমিটেট করতে থাকে, হ্যাঁ, এবং আস্তে আস্তে সে সাউন্ডগুলোকে প্রডিউস করতে থাকে। টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য সেন্সরি মোটর স্টেজ, দ্য অ্যাবিলিটি টু ফর্ম প্রিমিটিভ মেন্টাল ইমেজেস ডেভেলপ অ্যাজ দ্য ইনফ্যান্ট অ্যাকুয়ার্স অবজেক্ট পারমানেন্স। ওই যে গরু যখন বলতেছি, তার মানে এইটাকে বলা হয় এই সাউন্ড দিয়ে, তাই না? তারপরে হচ্ছে এইটাকে এই সাউন্ড দিয়ে বলা হয়, তার মানে পাখি, এই কথাটা মানে এরকম, মুরগি, এটা তখন সেই ইমেজগুলোকে কী করতে থাকে, ফর্ম করতে থাকে তার মাথার ভিতর, এবং শেষ পর্যন্ত সেগুলো বুঝে নেয়। ইট মিনস নোয়িং দ্যাট অ্যান অবজেক্ট স্টিল এক্সিস্ট ইভেন ইফ ইট ইজ হিডেন। হ্যাঁ, মানে যে আমি প্রথমে মুরগি দেখালাম, দেখানোর পর আমি যদি মুরগিটা সরিয়ে নিই, তাহলে তার মাথায় কি মুরগির ইমেজটা হয়ে যাবে না, নাকি ওটাও চলে যাবে সাথে সাথে? ইমেজ থাকবে, ইমেজ কিন্তু স্টিল তার ভিতরে এক্সিস্ট করবে, যদিও তাকে আমি সরিয়ে নিই না কেন অবজেক্টটাকে, ওই যে থেকে গেল যে আবার নিয়ে আসবো এটা মুরগি,
সে কিন্তু বুঝে ফেলতেছে। হ্যাঁ, এইভাবে একটা একটা করে কী করতেছে, আমার সেন্সর এগুলোকে গ্রহণ করতেছে, গ্রহণ করে একটা পিকচার বা ইমেজ ব্রেনে তৈরি রেখে দিচ্ছে, তারপরে সেগুলোকে আমরা আবার পরবর্তীতে ওই জাতীয় জিনিস মেলাই আমরা ওগুলোকে ব্যবহার করছি। তারপরে কি বলছে দেখো, দ্য প্রি অপারেশনাল স্টেজ, তার মানে আমরা এখনও অপারেশনে যাইনি, মানে আমরা শুধু একটু কী করলাম, ইনপুট দিলাম, এগুলো হচ্ছে কি ইনপুট এবং আউটপুট দেওয়ার চেষ্টা করা। এবার হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ 2 to 7 years। প্রি অপারেশনাল স্টেজ বিগিনস অ্যাট 2, এটা কি করে দেখো, এখানে কি করে যে দ্য চাইল্ড সিমস টু টক কনস্ট্যান্টলি, সে চেষ্টা করে, বাট মাস মোর দ্যান হোয়াট ইজ নিডেড। ফর ইনস্ট্যান্স দ্য চাইল্ড মাইট ডেসক্রাইব হোয়াট ইজ ডুইং ইভেন দো আদার্স ক্যান ইজিলি সি হোয়াট হি ইজ ডুইং। মানে সে বলতেই থাকে, মানে সে কী করতেছে সেটা আমরা দেখতেছি, কিন্তু সে মুখ দিয়ে উচ্চারণ করে, সে ওটা বলার চেষ্টা করে, তাই তো, যে ওটাকে সে মানে মোটামুটি একটা অপারেশন লেভেল, যে আমি কি ঠিক বলতেছি, আমি কি ঠিক আছি, আমার কথাটা কি ঠিক আছে, এরকম একটা বিষয় কিন্তু সে জানার চেষ্টা করতেছে। দ্য কনক্রিট অপারেশনাল স্টেজ, এবার 7 to 11, এখানে কি কি ঘটে, অ্যাট দিস স্টেজ আ চাইল্ড ইজ কেপেবল অফ ইউজিং লজিক অ্যান্ড অফ সলভিং প্রবলেমস। ল্যাঙ্গুয়েজ অ্যাট দিস স্টেজ ইজ ইউজ টু রেফার টু স্পেসিফিক কনক্রিট ফ্যাক্টস, নট মেন্টাল কনসেপ্ট। সে অলরেডি বুঝে গেছে কোনটাকে কি বলতে পারি। অ্যাট দিস স্টেজ দে থিঙ্ক লজিকলি, দেয়ারফর দে স্টার্ট ইউজিং এক্সপিরিয়েন্স টু সলভ প্রবলেমস। সলভ মানে কথাবার্তাগুলো লাগিয়ে নেওয়া। এবার হচ্ছে ফর্মাল অপারেশন কি, যখন তুমি একদম প্র্যাকটিক্যালি সামাজিকভাবে ব্যবহার করতে পারবা। দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ বিগিন, এততে এখানে কি হয়, দ্য চাইল্ড ক্যান স্টার্ট টু ইউজ অ্যাবস্ট্রাক্ট রিজন অর টু মেক আ মেন্টাল ডিস্টিংশন বিটুইন হারসেলফ অ্যান্ড অ্যান আইডিয়া শি ইজ কনসিডারিং। মানে সেখানে সে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে তার চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করতে পারে। হয়তো দেখা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজন, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট বিষয়, আমার কোনো কনক্রিট ইমেজ নাই যে আমি প্রকাশ করতে, যেমন এডুকেশনের কি কোনো কনক্রিট ইমেজ আছে যে ওটা দেখে সে মেলাতে পারবে? বইয়ের নাই কনক্রিট, বইয়ের একটা কনক্রিট ইমেজ আছে যে বই, এটা হলো বই, কিন্তু এডুকেশনটা কি, সে কি করে বুঝবে? এটা অনুভবই, হ্যাঁ, একটা অনুভব হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সবকিছু মিলে সে কিন্তু অনুভব করেছে, তাই না? অনুভব করে সে একটা মেন্টাল ডিস্টিংশন তৈরি করেছে, যে এইটাকে আমরা বলি হচ্ছে এডুকেশন, এইটাকে বলি হচ্ছে অনেস্টি, এইটাকে বলি ট্রুথফুলনেস। কিন্তু তার তো কোনো ইমেজ নাই, ট্রুথফুলনেস ইমেজ কোথায়, আমি তাকে কীভাবে বোঝাবো? সেটা ছিল কখন, প্রি অপারেশনাল স্টেজে গিয়ে, অথবা দেখা যাচ্ছে যে আমরা সেন্সরি মোটরে ইমেজগুলো তৈরি করে নিচ্ছি। কিন্তু ইমেজারি ছাড়াই আমরা বলতে পারি যখন আমরা ফর্মাল অপারেশন স্টেজে আসি, আমরা আগে যা পেয়েছি সেইগুলোর উপর ভিত্তি করেই আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে বোঝার চেষ্টা করি এবং সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করি। তাই বলছি দেখুন, চিলড্রেন হু হ্যাভ রিচ দিস স্টেজ ক্যান ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস অ্যান্ড ডিবেট অ্যাবস্ট্রাক্ট থিওরিটিক্যাল কনসেপ্ট সাচ অ্যাজ দোজ ফাউন্ড ইন ম্যাথমেটিক্স, ফিলোসফি, লজিক, রিলিজিয়ন ইত্যাদি ইত্যাদি। আমরা কি গডকে দেখছি? বলো তো, গডের কোনো ইমেজ আমাদের সামনে আছে? তারপর তো আমরা গডের ধারণা দিচ্ছি এখন। তাও আমরা গড নিয়ে কথা বলি না, যে গড একটা বিষয়। তাহলে এটা কোত্থেকে পাইলাম? এটা কি আর ওই ইমেজ দিয়ে হচ্ছে? ওটা ইমেজ দিয়ে হচ্ছে না, সেটা হচ্ছে আমার একটা মেন্টাল একটা ধারণা তৈরি হয়েছে, সেই ধারণাটা দিয়ে আমি আলোচনা করি। তাহলে ধারণাটা কিসের মাধ্যমে হলো? ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়েছে। তাই বলছে যে পিয়াগেট কি করছে, believe that these 4 stages of cognitive and linguistic development were universal and that no children ever skipped over one of the 4 steps। মানে এই 4টা স্টেপস কেউ পার করতে পারে না, প্রত্যেকেই এই স্টেজ পার করেই একটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু ডেভেলপ করে নিতে হয়। তো এটাকে আমরা বলছি কি, এখানে পেলাম কি আমরা, দেখো, কগনিটিভ থিওরি অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই পুরোটাই কগনিটিভ, এখানে আর ওই তোমার ব্যাবলিং ট্যাবলিংয়ের ওই সকল জায়গাগুলো নিয়ে আসা হয়নি, বা ক্রেশেন্সের মোটর থিওরিগুলো নিয়ে আসে, যদিও ওর মধ্যে এগুলো কাজ করে অটোমেটিক। দেখো, প্রত্যেকটা থিওরি কিন্তু প্রত্যেকের সাথে লিঙ্ক আছে, কিন্তু এক একজন এক একভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেছে মেনলি। তো এই হলো আমরা মোটামুটি কয়টা থিওরি দেখলাম, টোটাল কয়টা থিওরি দেখলাম একবার একটু আমরা মাথায় নিয়ে আসি। এখান থেকে থিওরিগুলোর নাম বলি আমরা, একটু দেখি বলতে পারবো কিনা। পারবো? প্রথম থিওরিটা কি ছিল? বিহেভিয়ারিস্ট থিওরি। তারপরে অ্যাকালটারেশন মডেল। মডেল বা থিওরি বললাম।
তারপর ইনেটিস্ট থিওরি। ইনেট, তাই তো, ইনেটিস্ট। তারপরে মনিটর মডেল, ওই যে ক্রেশেন্স নাকি ওই লোকের মনিটর মডেল। তারপর কগনিটিভ থিওরি। কগনিটিভ। এই তো, তাহলে কয়টা থিওরি মোটাল? 5টা। এখন এই 5টা থিওরি কে কোনটা দিয়েছে, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখতে হবে কিন্তু। এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এবং এই থিওরিটা দয়া করে আগামী ক্লাসের আগে 2-3 বার একটু রিডিং দাও। হ্যাঁ, 2-3 বার একটু রিডিং দাও, দিয়ে একটু বোঝার চেষ্টা করো। তো এই হলো আমাদের সাইকোলজির সাথে রিলেটেড, সাইকোলিঙ্গুইস্টিক্স এই জন্য বলা হচ্ছে। আমরা একটু ভালো করে দেখে নিব, দেখবা যে মোটামুটি কয়েকবার পড়লেই মোটামুটি আমরা একটা ধারণাটার মধ্যে যে একটা ডিস্টিংশন সেটা আমরা বুঝতে পারবো, যদিও সবগুলো প্রায় একই বিষয়ের সাথে রিলেটেড। এর ভিতরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য সবচেয়ে উপযোগী থিওরি কোনটা? ইনেট থিওরি। আচ্ছা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য? অ্যাকালট্রেশন মডেল অর থিওরি। একালচারেশন, তাই তো? আচ্ছা, তো আর কিছু আছে পড়তে, বাকিটা কি এখানে? আচ্ছা, এ পর্যন্তই তো। তাহলে এই হলো মোটামুটি আমাদের আলোচনা। একটু তোমরা আবার একটু রিভিশন দিয়ে নিও, তাহলে ভালো হবে। আগামী ক্লাস থেকে আমরা সাইকোলিঙ্গুইস্টিক্সটা পড়বো, ঠিক আছে? সাইকোলজি বলতে সোশিও লিঙ্গুইস্টিক্স, এটা আরও বেশি প্র্যাকটিক্যাল। আমরা সামাজিকভাবে কিভাবে ভাষাগুলো শিখি, হ্যাঁ, আমাদের কেন ভাষা ভিন্ন, হ্যাঁ, যশোরের ভাষা একরকম কেন, রাজশাহীর ভাষা একরকম কেন, সিলেটের কেন একরকম আর একরকম কেন, চট্টগ্রামের ভাষা, এইগুলো নিয়ে মেইনলি আলোচনা হবে। আচ্ছা, তো এমনি বলো তোমাদের পড়াশোনার কি খবর? জি স্যার, ভালোই। ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। সেকেন্ড ইয়ারের পরীক্ষা কয় তারিখ পর্যন্ত? স্যার ফেব্রুয়ারির 5 তারিখ পসিবলি ইংলিশের শেষ হবে। আচ্ছা, মাস্টার্সের তো মানে রুটিন দিয়েছে, তাই না? মাস্টার্সের রুটিন কয় তারিখ দিয়েছে ওটা জানা আছে? 27 জানুয়ারি থেকে স্টার্ট হবে। 27 জানুয়ারি, তাই তো? দেখো, এবার কিন্তু একটা বিষয় খেয়াল করো যে পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সরকার চেঞ্জের পর থেকে খুব সব কিছু কিন্তু একটা মানে সিস্টেমের মধ্যে কিছুটা নিয়ে আসতে পেরেছে। ঢিলামোটা একটু কম স্যার এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য স্যার আমাদের এক্সাম নিয়ে তারপরে নির্বাচন হইলে ভালো হবে। এখন যাই হোক, সেটা তো আর বলা যাচ্ছে না, ওগুলো ভালো মন্দের ব্যাপার বলে আসলে আমাদের কোনো লাভ নেই। যেটা ঘটার সেটা ঘটবেই। হ্যাঁ, অতএব যা হবার তাই হবে, সেগুলো চিন্তা করে লাভ নেই। ঈদ কবে আগে না পরে, রোজার মধ্যে পরীক্ষা হবে কি হবে না, ভোটের আগে হবে না পরে হবে, এসব কোনো চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, ওসব চিন্তা বাদ দিয়ে পড়াটা করতে থাকো, দ্রুত পড়াটা করতে থাকো, ঠিক আছে? মোটামুটি আমাদের লিঙ্গুইস্টিক্সটা শেষ হলেই তো মোটামুটি আমাদের সবগুলোরই আলোচনা একটা করে টপিক বাদ দিয়ে থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে মনে করো ড্রামার 2টা বাকি আছে। হ্যাঁ, ড্রামার 2টা বাকি আছে, ওই শেক্সপিয়ারের একটা। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব ড্রামাতে। এখন তোমাদের কাজ হচ্ছে আমি যে কোশ্চেন আনসারগুলো দিচ্ছি এগুলো দ্রুত পড়ে ফেলা, বুঝতে পেরেছো? যাতে আগামী মোটামুটি 3 মাস তো তোমরা সময় এরকম পেতে পারো। তো এই জন্য দয়া করে একটু পড়ে ফেলতে হবে, বুঝতে পেরেছো? প্রশ্নগুলো দ্রুত পড়ে। আজকে তো মনে হয় যে রবিনসন ক্রুসোর শেষ ডেট ছিল নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, শেষ ডেট ছিল, তা পড়ে ফেলছো সবাই?
হুম, জি করছি স্যার স্যার। এরপর আচ্ছা, তাহলে রবিনসন ক্রুসোর পর কি আছে? টম জোন্স। টম জোন্স, তাই তো? হুম, তাহলে এরপর টম জোন্স দিয়ে দিই। একদম মুখস্থ করে না ফেললেও অন্তত কোশ্চেনগুলো আমি যে টাইমের ভিতরে দেবো এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? কারণ পরে যখন আবার রিভিশন দিবা তখন সহজে হয়ে যাবে, কারণ একটা ধারণা হয়ে গেলে প্রথম চান্সে যেন একদম হুবহু মুখস্থ করে একদম পাই টু পাই লেখালেখির এই ধান্দা এখন করো না। তা একটা মানে কি বলবো, ওটাকে সেটে হতে টাইম লাগবে, সেটিংয়ের জন্য মাঝে মাঝে রিভিশন দিবা। দু একটা কোশ্চেন যেগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট ধরে যেগুলো স্টার্ট টুট দিচ্ছি না, ওইগুলোকে মাঝে মাঝে একটু রিভিশন দিবা। যে তুমি একদিন ধরলা যে আমি ড্রামার এইগুলোর মধ্যে স্যার যেগুলো শুধু স্টার্ট দিতে সেগুলো একদিন রিডিং দিব, সারাদিন ধরে তুমি এগুলো একবার করে রিডিং দিলা ব্রড কোশ্চেন। আর একদিন ধরে টার্গেট নিলা যেগুলো পড়া হয়ে যাবে এগুলো কিন্তু রিভিশন করবা। যে একদিন তুমি কাজ করলা কি, যে ড্রামার প্রত্যেকটা ব্রিফ কোশ্চেনগুলো একদিন বসে বসে শুধু রিডিং দিব। এরকম করে নতুন এই পড়া তো পড়বাই, সাথে সাথে ওইগুলোকেও একটু রিভিশনের মধ্যে নিয়ে আসবা, তাহলে দেখা যাচ্ছে এভাবে আগাইলে পরবর্তীতে অনেক ইজি হয়ে যায় ইজি হয়ে স্যার। যাবে। হ্যাঁ, এই সিস্টেমটা একটু ফলো করবা, রিভিশন দিতে হবে কিন্তু মাঝে মাঝে। একটা দিন নিবা, নিয়ে টার্গেট নিবা যে আমি এই কাজটা করব, দিয়ে বোঝো আর না বোঝো ব্যাপারটা এরকম না, মুখস্থ আছে কিনা আছে তা না, একবারে রিভিশন দিবা কয়েকবার। একটা প্রশ্ন একবার পড়বা, আবার পড়বা, আবার আরেকটা প্রশ্ন আগে পড়বা, এভাবে করে রিভিশন দিতে হবে। কারণ থার্ড ইয়ারে একটা জিনিস আমি তোমাদেরকে এখন একটু সাবধান করে দিচ্ছি, সেটা হলো থার্ড ইয়ারে কিন্তু হুবহু প্রতিটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু 60%, 50 to 60%, বুঝতে পেরেছো? নিজে থেকে লেখার একটা আইডিয়া কিন্তু তৈরি করতে হবে, মনে থাকবে? যাতে জি স্যার। কোশ্চেন কমন, এই জন্য আমি কিন্তু কোশ্চেনের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ দেখবা যে কোশ্চেন কিন্তু কমনের পরিমাণটা কম, কোশ্চেনের পরিমাণ বেশি। কারণ কি, কোশ্চেন তৈরি করার সুযোগটা বেশি এখানে, বড় বড় কোর্স। এই জন্য ধারণাটা খুব বড় পরিমাণে থাকতে হবে। হ্যাঁ, এইখানে যেন ধাক্কা খেয়েও না। আমি কিন্তু আগেও সাবধান করতেছি, আবারও সাবধান করতেছি যে এই জায়গাটাতে শুধু আমি যেগুলো দিয়েছি সেগুলো হুবহু দু চারটা মুখস্থ করে তুমি খুশি মনে থাকবা। ইচ্ছাটা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ করে তুমি করে সময় নষ্ট করবে না, যতটুকু পারবা পড়বা, বারবার পড়বা, একটা ধারণা তৈরি হবে। সেই ধারণাটা যেন একটা কোশ্চেন সাথে আরেকটা কোশ্চেন মিশিয়ে তুমি আনসারটা করতে পারো। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করবা। ঠিক আছে সবার? কি বললাম? এখন মুখস্থ না করলে তো ফ্রি হ্যান্ড রাইটিং যখন লেখা লাগবে ওই সময় তো কোশ্চেনের কোয়ালিটিটা তেমন হয় না। সেই কোয়ালিটি দিয়ে তুমি ভাবতে গেলে কোশ্চেনে যদি কমনই না পাও তুমি তখন কি করবা? বলো, কোশ্চেন যখন কমন না পাও তখন কি করো? বিগত বছরগুলোতে প্রশ্ন আসছিল কমন, এখন এই বছর ওইটার এক্সপিরিয়েন্সটা নাই। বললামই তো যে সেকেন্ড ইয়ারে, মানে আমি থার্ড ইয়ারের কথা বলছি, থার্ড ইয়ারের একটু কোশ্চেনগুলো একটু যাচাই করবা তোমরা। তোমাদের কাছে ইয়ে আছে না, সেট আছে না? হ্যাঁ, সেট সাজেশন ধরে বিভিন্ন সালের প্রশ্নগুলো একটু যাচাই করে দেখবা যে কী অবস্থা, এগুলো নিয়ে একটু ভাববা। হ্যাঁ, শুধু চোখ বন্ধ করে পড়াশোনা করো না, একটু রিসার্চ মতো কাজগুলো করো। হ্যাঁ স্যার ব্রড প্রশ্ন 3টা থেকে 4টা কমন আসে স্যার, পূর্বের গুলো থেকে বাকিগুলো আসে না স্যার। আমি তো সেটাই বলছি যে ওই যে 60%, স্যার হ্যাঁ 60%-এর বেশি কমন পাওয়ার সম্ভাবনা। এই থার্ড ইয়ারে একটু ঝামেলা আছে। আর ব্রিফ কোশ্চেনের তো বললামই তো যে টেক্সট টুক্স পড়ে একটু মাথায় রাখবা বিষয়গুলোকে। হ্যাঁ, আমরা তো দিয়েছি যেগুলো দেওয়ার, তারপরেও কারণ এই ইয়ারটা খুবই মানে সিনসিয়ার হতে হয়, কারণ ফাইনাল ইয়ারে গিয়ে আবার মোটামুটি একটু করে যাতে গড় রেজাল্ট ভালো হয়। কিন্তু থার্ড ইয়ারটা কোর্সও বেশি এবং চাপটাও একটু বেশি, মনে থাকবে? আচ্ছা, তো ঠিক আছে, এখন তোমাদের কাজ হলো পুরো 9 নম্বর চ্যাপ্টারটাকে একবার রিভিশন দাও। আগামী বৃহস্পতিবার আবার ক্লাস হবে, আর তোমাদের 2-1টা ক্লাস আমি একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যাতে পরবর্তী জিনিসগুলো আমরা একটু দ্রুত শেষ করতে পারি। হ্যাঁ স্যার একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ বলো। স্যার বিগত বছরের মতো স্যার এবারও কি স্যার আমাদের একটা রুটিন করবেন স্যার, যে আমরা রিভাইজ করার জন্য? এখন যদি আমরা সেই সময়টা পাই, সেই সময়টা যদি আমরা পাই, ঠিক আছে, মোটামুটি মনে করো আমি তো কোশ্চেনগুলো দিয়ে যাচ্ছি, তাই না? এখন তোমরা যত দ্রুত পড়ে নিতে পারবা তত ভালো, কারণ আমার ওদিকে মনে করো প্রোজেরও কোশ্চেনগুলো কিন্তু রেডি, যেগুলো পড়ানো হয়ে গেছে। প্রোজেরও কোশ্চেনগুলো রেডি। প্রোজের পরে আমি চলে আসবো একবার লিঙ্গুইস্টিক্সের পরে আমি ভিক্টোরিয়ান এগুলোতে আসবো। হ্যাঁ, এখন মোটামুটি আমরা কত মাস টাইম পাই সেই হিসাবে তোমরা যত দ্রুত একটু এই বিষয়গুলোকে পড়ে নিতে পারো তত ভালো। এটা হচ্ছে ব্যাপার।
আর রিভিশন স্যার স্টাডি প্ল্যানটা করলে ভালো হয় আর কি। বলো। হ্যাঁ হ্যাঁ স্যার স্টাডি প্ল্যান গতবারের মতো স্টাডি প্ল্যানটা আমাদের জন্য খুব ভালো কাজ করছিল আর কি স্যার, এবারও যদি সেটা করতেন আর কি। না সেটা তো আমি করি, এবারও করেছিলাম, যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছে এদের জন্যও করেছি, ফার্স্ট ইয়ারের জন্যও করেছিলাম। তোমাদের বললাম কি যে কোর্সটা একটু বেশি বড়, তো এই টাইমটার সাথে আমি তোমাদের আগেও একটু বলেছিলাম যে যদি এখন তো স্যার আমাদের একটা বাকি আছে স্যার, ওইটাই স্যার যদি স্যার আপনি সম্ভব হয় স্যার একটু ফাস্টলি কমপ্লিট করে স্যার আমাদের একটু স্টাডি প্ল্যানে স্যার একটু ফোকাস ওইগুলোতে করুন। আমি বেশি টেক্সট পড়াবো না, বুঝতে পারছো? যেগুলো একটা একটা করে আছে না ওইগুলোকে আমি আর বেশি গুরুত্ব দিব না, কারণ একটা করে বাদ দিলেও কোনো ব্যাপার পড়ে না, কিন্তু আমরা ব্রিফ বা শর্টের জন্য ওগুলোকে একটু গুরুত্ব দিব, ঠিক আছে? হ্যাঁ, কারণ প্রত্যেকটা থেকেই তো ধরো 4টা করে ড্রামা, তাই না, বা 4টা করে হচ্ছে তোমার নভেল, এখান থেকে প্রত্যেকটা থেকে 2টা করে কোশ্চেন থাকে মনে করো গড়ে, তাহলে তুমি 3টা পড়লে তো হচ্ছে, বাকি একটা বাদ দিলেও তো কোনো সমস্যা না, তাই না? কিন্তু আমরা জানবো, তবে নভেল তো আমরা মোটামুটি 4টা পড়ে ফেলেছি, যেগুলোর মোটামুটি 3টা করে হয়েছে, একটা করে বাদ আছে, সেগুলো আমরা দ্রুত একবার পড়ে নিব, সেটা আমরা টেক্সট বেশি করে পড়বো না, কারণ একটু সামারি টামারি দিয়ে টেক্সট কিছুটা পড়ে আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। জি স্যার, প্ল্যানিং এর ব্যাপারটা একটু হাইলি রিকোয়েস্ট থাকলো স্যার। না আমি চেষ্টা অবশ্যই তো সুযোগ থাকলে তো আমি অবশ্যই চেষ্টা করব, যেমন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, তাই না, এখন যেগুলো আছে মোটামুটি 2টা করে ক্লাস লাগবে, 2টা করে ক্লাস লাগবেই একটু, হ্যাঁ মোটামুটি 2টা করে যদি ক্লাস থাকে এটা তো 9, 10, 11, তার মানে মোটামুটি এখনও আমার অবশ্য শেষেরটা একটা ক্লাস লাগবে, শেষেরটাতে এক ক্লাসে হয়ে যাবে, যেটা হচ্ছে প্র্যাগম্যাটিস্ট। সিমেন্টিক্সে একটু কাজ আছে কিছু ছোট ছোট, মোটামুটি আগামী 5টা ক্লাসের মধ্যে মনে করেন আমাদের লিঙ্গুইস্টিক শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, এখন তো স্যার আবার সেকেন্ড ইয়ারের পরীক্ষা স্যার, সেই ক্ষেত্রে যদি স্যার আপনি শুক্র শনিবার ক্লাস নিতে পারেন স্যার, তাহলে তো অলরেডি সেকেন্ড ইয়ার পরীক্ষা ছিল, তোমরা যদি মনে করো যে কালকে রাতের ক্লাস করানো যাবে, তারপরেও কালকে রাতে 8:30টায় ফ্রি আছে স্যার, স্কুলে হবে স্যার ইনশাআল্লাহ। আচ্ছা সমস্যা নেই, এই সপ্তাহে যাই, তোমরা একটু এটা রিভিশন করো, আমরা বৃহস্পতিবার শুক্রবারে ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ওকে, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থাকো, বাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।